নমস্কার। গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য নিয়ে এসেছি আশাপূর্ণা দেবীর লেখা আরেকটি উপন্যাস। উপন্যাসটির নাম প্রতীক্ষার বাগান। আসুন শোনা যাক প্রতীক্ষার বাগানের প্রথম পর্ব। হাতের কাছে হাতিয়ার বলতে কিছু খুঁজে না পেয়ে একখানা ভাঙা খুন্তির বাঁট নিয়ে মাটি কোপাবার চেষ্টা করছিল প্রতীক্ষা, কিন্তু জুত হচ্ছে না। মাটি কি আর মাটি আছে? বাড়ি বানানিওয়ালা মিস্ত্রিরা তো তার 12টা বাজিয়ে রেখে গেছে। মাপা চোপা জমি, টায়ে টুয়ে বাড়ি, নেহাত যে জমিটুকু না ছাড়লে আইনের দায়ে পড়তে হয় সেইটুকুই ছাড়া। তা সত্ত্বেও আইনকে কলা দেখিয়ে ওখানটায় কোনো একটা কিছু করা যায় কিনা তারই জল্পনা কল্পনা চলছে। তবে সে পরামর্শ ভুবন বিজয় আর নিহার কণার মধ্যে আবদ্ধ আছে। প্রতীক্ষা জানে না, জানবার কথাও নয়। প্রতীক্ষা তাই এ যাবৎ প্রতীক্ষা করে আসছে কবে মিস্ত্রিরা তাদের বাঁশ, দড়ি, খন্তা, কোদাল, মশলা মাখা কড়া আর চুন ভেজাবার ড্রামগুলো নিয়ে বিদায় হবে। প্রতীক্ষা ওই ফালি জমিটুকুতে তার স্বপ্নের ফসল ফলাবে। এতদিনে হয়েছে বিদায়, কিন্তু এখন দেখা যাচ্ছে ঠিক যে কোনটায় রজনীগন্ধা লাগাবে ভেবেছিল প্রতীক্ষা, সেইখানটাতেই চুন সুরকির দাগার মেখে মেখে মাটিটাকে পাথর বানিয়ে ফেলেছে ওরা। আহা, মিস্ত্রিরা থাকতে থাকতে যদি প্রতীক্ষা ওদেরই শরণাপন্ন হতো! শাবল, কোদাল কত কি ছিল ওদের! মিনতি বাণী নিবেদন করে আর চা খেয়েও বলে কিছু হাতে গুঁজে দিয়ে কাজটা করিয়ে নেওয়া যেত। ওরা 5 মিনিটেই ওই চাপড়া সরিয়ে নিচের নরম মাটি বার করে দিয়ে যেত। তখন ওটা খেয়াল হয়নি। হবে কি, প্রতীক্ষারও যে তার শ্বশুর শাশুড়ির মতো মন্ত্রবর্তী। সেও তো সমর বিজয়ের কাছে চুপি চুপি তার বাসনা ব্যক্ত করে ফুল গাছের চারা আর বীজ এনে দেবার আবেদন করে রেখেছে। আর আরও আবেদন, ব্যাপারটা যেন জানাজানি না হয় এক্ষুনি। একেবারে ফুল ফুটিয়ে তাক লাগিয়ে দেবার জন্য এ গোপনতা নয়। সে আশা করে না প্রতীক্ষা। প্রতীক্ষার সামান্যতম নড়াচড়াও নিহার কণার চোখ এড়ায় না, এবং তার কারণ সন্ধানে তৎপরতার অভাব নেই তার। একটু কানে গেলেই হয়তো প্রতীক্ষার বাগানের খবর তার নবপরিচিতা পড়শিনীরাও জেনে ফেলবে। সে বড় লজ্জার, ফুল ফুটবে কিনা তার ঠিক নেই। বড় সামান্য নিয়ে গাল গল্প ওই মহিলাটির। দেখছি তো কবছর প্রতীক্ষা, আর সেই গাল গল্পের সূত্র ধরে চারা গাছ মুহূর্তে পল্লবিত হয়ে ফল ধরায়। এই তো কিছুদিনের কথা প্রতীক্ষার চাকরির ব্যাপারটা নিয়ে। বিয়ের আগে থেকেই তো প্রতীক্ষা কল্যাণীতে একটা স্কুলে চাকরি করছিল। হঠাৎ বিয়েটা হয়ে গেল, কলকাতায় চলে আসতে হলো। বাধ্য হয়েই সে চাকরি ছাড়তে হয়েছে, কিন্তু নতুন করে চেষ্টাও ছাড়েনি প্রতীক্ষা। দরখাস্ত ছেড়েই চলেছে তলে তলে। প্রতীক্ষার মা বলেছিল, আবার চেষ্টা চালাচ্ছ? তা ওদের মত নিয়েছ তো? অনেকে আবার বউয়ের চাকরি করা পছন্দ করে না। প্রতীক্ষা মাকে অভয় দিয়েছিল, ওসব আবার আজকাল আছে নাকি। আসলে প্রতীক্ষা খোদ জায়গা থেকেই ভরসাটা পেয়ে গিয়েছিল। যার বউ, সে শুনে বলে উঠেছিল, আপত্তি বলো কি? আমি তো ভাবতাম বিয়ের আগে উপরওয়ালাদের কাছে একটা কন্ডিশন দিয়ে রাখি, চাকুরিরতা পাত্রী আবশ্যক। আর ওসব ওনাদের ডিপার্টমেন্ট। তা বলার আগেই তো সেই যে জল না চাইতে মেঘ না কি বলে, জল না চাইতে মেঘ। প্রতীক্ষা হেসে গড়াবার মতো ধাতের মেয়ে নয়, তবু সেদিন প্রায় গড়িয়ে পড়েছিল হেসে। সদ্য বিয়ের উচ্ছল আনন্দ, নতুন বরের এবং সুন্দর বরের ইচ্ছাকৃত মজার মজার কথা বলা প্রথম প্রথম স্বভাবটা একটু পাল্টে দিয়েছিল প্রতীক্ষার। সেটা ক্রমশ থিতিয়ে গেছে। সমরে কি আর বউয়ের হেসে গড়ানো মূর্তি দেখবার বাসনায় অবিরতই মজার কথার চাষ করে যাবে? তা সে যাই হোক, ভরসা পেয়ে প্রতীক্ষা চেষ্টা চালিয়ে চলেছিল। ভাগ্যক্রমে পেয়েও গেল ভবানীপুরে একটা মেয়ে স্কুলে চাকরি। কিন্তু যেদিন ইন্টারভিউ লেটার এলো, সেদিনই নিহার কণার দ্বারা বাহিত হয়ে সারা ভবানীপুরে খবর রাষ্ট্র হয়ে গেল, নতুন বউ চাকরি করে এক কথায় পেয়ে গেছে।
কি অস্বস্তি! ভাগ্যে সত্যিই পেয়ে গেল, না হলে কি লজ্জার কথাই হতো। ভবানীপুরের এই জ্ঞাতি গোষ্ঠীদের সামনে মুখ দেখাতো কি করে নতুন বউ? ও বাবা, সে কি কম বিরাট গোষ্ঠী? তা এখন তো আবার সেই গোষ্ঠীচ্যুত হয়ে এই নতুন পাড়ায় চলে আসতে হয়েছে ভুবন বিজয় চৌধুরী আর নিহারকণা চৌধুরীকে, অতএব তাদের সাঙ্গপাঙ্গদেরকেও। ভাগের বাড়ির ভাগিদাররা সকলে একমত হয়ে ঠাকুরদার আমলের সাবেকি বাড়িখানাকে বেচে ফেলে যে যার হিস্সা নিয়ে নিজ নিজ আস্তানায় ব্যবস্থা করে ফেলতেই এই মুক্তি প্রতীক্ষার নামের মেয়েটার। বিয়ে হয়ে এসে পর্যন্ত হাঁপিয়ে উঠত সে ওই বৃহৎ বাড়িখানার একাংশের একটু খুপরি, কারণ সাবেকি বড় মাপের ঘরটাকে পার্টিশন দিয়ে দুটো ঘর বানানো হয়েছিল সমর বিজয়ের বিয়ের সময়, নচেত রণবিজয় যায় কোথায় তার বই খাতার সিঙ্গেল খাটখানা নিয়ে। দুই ভাই তো একই ঘরে শুতো। পার্টিশন দেওয়া সেই ছায়া ছায়া চাপা চাপা ঘরটা এক এক সময় মনকে বড় বিষণ্ণ করে তুলত। শহরতলির এই নতুন পাড়ায় ছোট জমি, ছোট ছোট ঘর, উঠতে বসতে অপছন্দ করছেন নিহারকণা। হাত পা মেলবার জায়গা পাচ্ছেন না নাকি তিনি, কিন্তু প্রতীক্ষা যেন বেঁচে গেছে। শ্বশুরের জ্ঞাতিবর্গের সব বিবেচনায় সে কৃতজ্ঞতায় বিগলিত। সে তো দেখছে এখানে মনটাকে মেলে দেবার অগাধ জায়গা পাওয়া গেছে। এদের ঘেরা প্রাচীরের ওপারে কাদের যেন জমি কেনা পড়ে আছে। তার মালিক এখনো কর্মরত, বদলির চাকরি, রিটায়ার করে এসে এখানে বাড়ি বানিয়ে গুছিয়ে বসবেন, তাই সময় মতো জমিটা সংগ্রহ করে রেখেছেন, ভবিষ্যতে আর পাওয়া যাবে কি না যাবে সে চিন্তায়। তা যেমন শুনেছে সে ভদ্রলোকের কর্মবিরতির এখনো বছর ৫-৬ দেরি। ততদিনে তো প্রতীক্ষা একটু আকাশ দেখে বাঁচুক, একটু দক্ষিণের বাতাসের স্পর্শ পেয়ে নিক তাদের কল্যাণীর বাসার স্বাদ। সেও তো ছোট বাড়ি, বাবার কোয়ার্টার্স, তবু ছোট্ট একটু বাগান আছে সেখানে। সব বাড়িতেই আছে। প্রতীক্ষা সেই বাগানটার ভার নিয়ে রেখেছিল, অনেক ফুল ফুটিয়েছিল। তাই ভবানীপুরের ওই ইটের পর ইট দেখে মনটা দমে গিয়েছিল। তাছাড়া ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে আসতে না আসতেই কত রকম মুখ। একদা বৃহৎ একান্নবর্তী পরিবার ছিল, তখন সেটা ভেঙে চুরে অন্যটা আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু এক রয়ে গেছে দালান, সিঁড়ি, প্যাসেজ, উঠোন, কলতলা, স্নানের ঘর। বড় বিশ্রী সেই পরিস্থিতি। এখানে কি আরাম! দর্শনীয় মুখের সংখ্যা আঙুল গোনা। বহু কণ্ঠের কলরলে সকালের শান্তিটা দীর্ণ বিদীর্ণ হয়ে যায় না। একা নিহারকণা অবশ্য কিছুটা মোহরা নেন, তবু 5টা সংসারের আলাদা আলাদা উনুনের ধোঁয়া আর ভাত ডাল, অফিস স্কুলের সমারোহময় শব্দ তরঙ্গের কতটুকু আর একা পেরে ওঠেন তিনি। 5 বাড়ির 5টা কাজ করবার লোকও তো ছিল, তাদের করাল কণ্ঠও ছিল। উঠোন নিয়ে কাড়াকাড়ি, কল নিয়ে কাড়াকাড়ি, উফ! তবে স্কুলের চাকরিটা পেয়ে বেঁচে গিয়েছিল প্রতীক্ষা নামের কলরলভীত মেয়েটা। ইচ্ছে করে মর্নিং সেকশন বেছে নিয়েছিল সে। নতুন বাড়িতে এসে অবশ্য মনে হচ্ছে দুপুরের সেকশনের হলেই ভালো হতো। সকালটায় সমর বাড়ি থাকে, রনু বাড়ি থাকে, ওদের সঙ্গটাই তো এই সংসারে সুখ আনন্দ। তাছাড়া রান্নাঘরে কাজে কর্মে নিহারকণাকে সাহায্য করতে না পারা একটু অপরাধ বোধও আসে। আপাতত উপায় কি? তলে তলে চেষ্টা করছে যদি ওটা বদলে নেওয়া যায়, তলে তলে। কোনো কিছু না হওয়া পর্যন্ত বলে বেড়াতে চায় না প্রতীক্ষা। যদি না হয়, ফুল গাছের চারা পুঁততেও তাই প্রতীক্ষা এখন একক প্রচেষ্টায় খুন্তি ভাঙা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। প্রথমে কাটারি দিয়ে কিছু কিছু খুঁড়েছে, কিন্তু চারা পুঁততে একটু গভীর গহ্বরের প্রয়োজন তো, নইলে কোথায় শিকড় নামাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে? পরন্ত বিকেলের হাওয়া বড় প্রাণ জুড়োনো, যদিও এই ফালি জমিটার গা থেকে উঠেছে বুক সমান ঘের প্রাচীর, তবু দক্ষিণের দাক্ষিণ্য একটা স্বর্গীয় জিনিস। ঘাম ঘাম কপালটা মাঝে মাঝেই সেই স্বর্গীয় স্বাদে স্নিগ্ধ হয়ে যাচ্ছে। আর মনে পড়ে যাচ্ছে বাবার কল্যাণীর কোয়ার্টার্সের সেই বাইরের বারান্দাটুকু। কলেজের কাজ প্রদীপ রায়ের বেলা 5টার মধ্যেই এসে পড়তেন।
একটা বেতের ইজি চেয়ারে বসতেন এসে ওই বারান্দাটায়। প্রতীক্ষা বাগানের সেবা করতে করতে বাবাকে দেখতে পেলেই ছুটে এসে কাছে বসে পড়ত, আর এই স্নিগ্ধ স্বাদটা তখনই পেত। ঘাম ঘাম কপালে আর গলায় বিকেলের স্বর্গীয় হাওয়াটা এসে লাগতো তো। অবশ্য সেখানে উত্তর দক্ষিণ পূব পশ্চিমকে আলাদা করার প্রশ্ন ছিল না। বাতাস আসতো চারিদিক থেকে, আর বাবা সে যেন আকাশ থেকে ঝরে পড়া একটা আলোর ঝর্ণা। মার কাছ থেকে অনেকটা দূরত্ব ছিল প্রতীক্ষার, সব অন্তরঙ্গতা তো বাবার সঙ্গে। মাটি খোঁড়বার চেষ্টার সঙ্গে বাবাকে এত মনে পড়ছে কেন? সেই কবে কোন দিন বাবাই কথাটা বলেছিলেন বলেছিলেন, বাগান করা তাড়াহুড়োর কাজ নয় পিতু, চারাকে নরম মাটিতে ভালো করে গভীরে পুঁততে হয়, সারের মাটিকে কাপড় কুলুই বেছে তৈরি করে নিতে হয়, আন্দাজ বুঝে জল দিতে হয়। তুমি যদি অতি উৎসাহে বালতি বালতি জল ঢালো, বেজে যাবে গাছের 12টা। আবার একদিন যদি জল দিতে আলস্য করো, তাহলেও বিপদ। পিতু বলেছে, তবে যে মা বলেন ফুল গাছে বেশি বেশি জল না দিলে বেশি বেশি ফুল ফোটে না। প্রদীপ রায় হেসেছিল। তোর মা তো সব জানতা নাম্বার 1। ফুল যখন ফুটতে শুরু করে তখনকার ট্রিটমেন্ট তো চারার ওপর চালালে চলে না। চির অভ্যাস মতো বেলা 3টে ভাত খেয়ে অবেলায় ঘুমিয়ে উঠে ফুলো ফুলো ভারী মুখে নিহারকণা চৌকিতে বসেই এদিক ওদিক তাকিয়ে বললেন, বৌমাকে দেখতে পাচ্ছি না যে। ভুবন বিজয়ের অভ্যাস আলাদা, অথবা একই। তিনিও চির অভ্যাস মতো কাজই করেন। সকাল সকাল খেয়ে নেন, অবসরপ্রাপ্ত জীবনের অনিয়মের স্বাধীনতাটুকু ভোগ করতে চান না। অতএব তার দিবা বিশ্রাম সারা হয়ে গেছে অনেকক্ষণ। ঘুম থেকে উঠে এক গ্লাস মিছরির শরবত খেয়ে সকালের খবরের কাগজখানাই আবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন। কাছে 2-একটা বইও রাখা আছে, ইচ্ছে হলে পড়বেন। ধর্মপুস্তক অবশ্য নয়, ওসবের ধার বড় ধারেন না ভদ্রলোক। আপাতত দেখা যাচ্ছে 2টো বইয়ের ওপরেরটা, বাংলার নাট্যমঞ্চের 100 বছর। যৌবনে একটু নাটক পাগল ছিল লোকটা। অফিসের রিক্রিয়েশন ক্লাবের নাট্য পরিচালনার ভারও নিতেন মাঝে মাঝে। আবার কোনো কোনো ভূমিকায় নেমেও পড়তেন প্রথমে অনিচ্ছের ভান দেখিয়ে। নিহারকণার মধ্যে নাট্যরসের বোধের বালাই মাত্র নেই, তবু দুজনের ভাবের অভাবও নেই। ভুবন বিজয়ই সেই ভাবকে রক্ষা করে আসছেন। নিহারকণার প্রশ্নে অনায়াসেই বলতে পারতেন ভুবন বিজয়, এখন কি তোমার দৃষ্টির এলাকায় বৌমার থাকবার কথা? কিন্তু তা বলে গিন্নিকে চটালেন না, একটু ব্যস্ত হয়ে ওঠার ভঙ্গিতে বললেন, এই তো একটু আগেই ওখানে ছিল, আমায় শরবত দিয়ে গেল, ডেকে দেব? নিহারকণার রংটা খুব ফর্সা, চুলগুলো এখনো কালো কুচকুচে, সামনেটা আবার ঝুড়ো ঝুড়ো, কোকড়ানো কোকড়ানো। এখন ওই মুখের দিকে তেমন করে তাকালে ভুবন বিজয়ের মনটা মুগ্ধ রসে আপ্লুত হয়ে আসে। তাই তাড়াতাড়ি উঠতে যান বৌমাকে ডেকে দেবার প্রশ্নে। নিহারকণা অবশ্যই এই মুগ্ধতার খবর রাখেন, তবে প্রকাশ করেন না সেই রাখার খবরটা, কোনো কালেই না। যৌবনেও যা, এখনো তা, একই ভঙ্গি। কখনো মোহিনী মায়ার বিস্তারের চেষ্টাও করেন না, কখনো নিজে গদগদও হন না। নিহারকণার মোহিনী মায়ার ভঙ্গিই হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্যের ভঙ্গি। এখনো সেই ভঙ্গিতেই বলেন, তুমি আবার ডেকে দিতে উঠবে কেন? আমার পা নেই না গলা নেই? কর্তার কথার শেষাংশটা তার ভালো লাগেনি। বউ মিছরির শরবতটুকু দিয়েছে, সেটা আবার জাহির করে বলার কি আছে? মিছরি তো নিহারকণাই ভিজিয়ে রেখেছিলেন, নেবুটা পর্যন্ত কেটে রেখেছিলেন, ও একটু ঢালা উগ্র করে হাতে ধরিয়ে দিয়েছে, তাতেই একেবারে কেতার্থ হয়ে গেছেন। কথাটা বলতেও ছাড়েন না, জানান দিতে তো হবে সব ক্রেডিটটাই বউয়ের নয়। বেজার গলায় বললেন, হুঁশ করে মিছরি ভিজিয়ে নেবু কেটে রেখে তবে শুই, বউ একটু ঢেলে উল্টে হাতে ধরিয়ে দিয়ে মাথা কিনেছেন। আহা, মাথা কেনার কথা কেন? ভুবন বিজয় তাড়াতাড়ি বলেন, এই এক্ষুনি এখানে ছিল, সে কথাই তো বলছি। নিহারকণা যে কেন এত গুছিয়ে রাখেন তা তার অগোচর নয়, কিন্তু সে কথা কোনোদিন তোলেন না কর্তা।
আস্তে আস্তে আগে ফর্সা ফর্সা কুপ্তা কুপ্তা পায়ের পাতা দুখানা মাটিতে নামিয়ে এলোমেলো আঁচল গুছিয়ে এলো চুল হাতে জড়িয়ে চৌকি থেকে নেমে দাঁড়ালো নিহারকণা। ভুবন বিজয়ের চোখ অনেকক্ষণ আগেই খবরের কাগজ থেকে উঠেছে, এখন অন্যত্র। বলে উঠলেন, আজকাল আর আলতা পড়তে দেখি না যে। এটা কি ভুবন বিজয়ের শুধুই প্রেমের প্রকাশ, নাকি রণস্থলে নামার পূর্বে নিহারকণার মনটাকে একটু নরম করে রাখার চেষ্টা? কিন্তু নিহারকণা কি সেকালের বউ পীড়নকারিণী গিন্নি? মোটেই না। উঁচু গলায় বউকে একটু বকাঝকাও তো করতে দেখা যায় না। তবু ভুবন বিজয়ের যেন এরকম একটা চেষ্টা আছে। পান দোক্তা খেয়ে খেয়ে কালচে হয়ে যাওয়া একদার টুকটুকে ঠোঁটটা উল্টে নিহারকণা বিদ্রুপের গলায় বলেন, তবু ভালো যে আমার পায়ের দিকে নজর পড়েছে এতদিনে। ভুবন বিজয় এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় বলেন, এতদিন মানে ওই চরণেই তো বাধা পড়ে আছি চিরকাল। থাক, আর নাটক করতে হবে না। ভবানীপুর থেকে এসে পর্যন্ত তো ওপাট বন্ধ। নাপতিনি আসে এ পাড়ার, এমন এক পাণ্ডববর্জিত জায়গায় বাড়ি করলে, এমন জানলে আমি বাড়ি বিক্রিতে মত দিতুম না। একজনের অমতও আটক হয়, তা জানো তো। ভুবন বিজয় অবশ্য নিহারকণার থেকে জগতের অনেক কিছুই কম জানেন, তবে এ ব্যাপারে যে নিহারকণাকে সেই একজন ধরা চলতো না সেটুকু জানেন। কিন্তু এসব কথা তিনি বলতে জানেন না, অথবা চান না। কিন্তু ওপাড়া আর এপাড়ার তুলনামূলক সমালোচনা শুরু হলে যে সহজে না থামতেও পারে, সেটা অনুমান করে তাড়াতাড়ি বলেন, নতুন পাড়া তো, তা তোমাদের সেই শিশির আলতা নেই? আছে সবই। একলা বুড়ো মাগি কি আলতা নিয়ে পড়তে বসবো? বউ তো নোকেও ছোঁয়ায় না। আলতা পরে স্কুলে যেতে নাকি লজ্জা করে, শুনিনিও এমন কথা। চাকরির ডাঁট, সিঁদুর পরে যেতে লজ্জা করে এইটুকু যে বলেনি, এই আমার ভাগ্যি। বলে ঘর থেকে বেরিয়ে যান নিহারকণা এবং মুহূর্তেই আবিষ্কার করে ফেলেন প্রতীক্ষাকে। দেরি হবার তো প্রশ্নও নেই, এবারই সবটাই তো চোখের ওপর। এ কি ভবানীপুরে সেই বাড়ি যে একটা মানুষকে খুঁজে পেতে হলে ডাক বসাতে হয়? বাড়ির ছোট ছেলেমেয়েগুলো আর কাজকরণী লোকগুলো তো ওই কর্মেই বহাল থাকতো, বেকার আর হতে পেত না। রান্নাঘরে পিছনে দাওয়াতে এসে দাঁড়াতেই দেখতে পেলেন প্রতীক্ষাকে। খুব শান্ত আর নরম গলায় বললেন, ওখানে কি করছো বৌমা? শান্ত এবং নরম, অথচ ভুবন বিজয় সর্বদা ভাবেন নিহারকণাকে সামলে বেড়ানো দরকার। প্রতীক্ষা কিন্তু ওতেও থমকে উঠল, কারণ প্রতীক্ষা এতক্ষণ কল্যাণীতে ছিল। এখানে এসে পড়ে প্রতীক্ষা লজ্জিত হাসি হেসে বলল, মাটিটা একটু খুঁড়ছি। ও মা, তোমার আবার মাটি খুঁড়বার কি দরকার হলো? উনুন ভেঙে গিয়ে থাকে তো ঝিম আগেকে বলো না। আরো কুণ্ঠিত হলো প্রতীক্ষা। দ্বিধার গলায় বলল, না না, সে নয়, ভাবছি এখানে কিছু ফুল গাছ বসালে বেশ হয়। ফুল গাছ? বাগান? আহা, কি একখানা মাঠ ময়দান রেখেছে তোমার শ্বশুর, তাই বাগান করবে? ওই আগে ভাগে ওইখানটায় খুঁড়ছো চাই? প্রতীক্ষা হাতের খুন্তিটা নামিয়ে ত্রস্ত হলো, বলল, এখানটায় কি মা? না, বিশেষ কিছু না, তবে ওখানটায় তাগার মেঘে মাটিটা শক্ত হয়ে যাচ্ছে দেখে ভেবে রেখেছিলাম এদিক ওদিক বাঁশ বাখারি কুড়িয়ে নিয়ে ওইখানে হাত তিনেক জায়গা একটু নিচু মতো চালা করিয়ে নেব, গুল ঘুঁটে কাঠকুটো রাখতে। গুল ঘুঁটে কাঠকুটো? প্রতীক্ষা যেখানে রজনীগন্ধার গোছার মাথা দুলিয়ে দুলিয়ে হাসি দেখছিল, কিন্তু সে কথা তো আর বলবে না প্রতীক্ষা। হাতের খুন্তিটা নামিয়ে রেখে হাত ঝেড়ে হাসি মুখেই বলল, আমিও ভাবছিলাম এখানে গাছ পোতা হবে না, যা শক্ত হয়ে গেছে। নিহারকণা দয়ার গলায় বলেন, তা যতক্ষণ না তোমার শ্বশুর জমিটাকে কিছু কাজে লাগাচ্ছে ততক্ষণ এদিকটায় কিছু লাগাতে পারো। শ্বশুর এই জমিটাকেও কিছু কাজে লাগাবেন? প্রতীক্ষা অবাক হয়ে গেল। ও তো এ পর্যন্তই শুনে আসছে ওটুকু ছাড়া রাখতেই হবে। প্রায় অর্ধসমাপ্ত বাড়িতে তো এসে উঠতে হয়েছে, অসুবিধের এক শেষ। ওই স্বর্গভূমিটুকু বোঝাই থেকে যে মিস্ত্রির জঞ্জালে প্রতীক্ষা বসে বসে প্রতীক্ষা করেছে কবে কাজ মিটবে, কবে প্রতীক্ষা চারা এনে পুঁতবে। এখন আবার এ কি ভাষা! আসতে বলে, এখানে ঘরটর হবে? নিহারকণা ইচ্ছে হলে খুব হাসতেও পারেন,
গালে চিবুকে টোল খাইয়ে হা হা করে হেসে উঠে বলেন, শোনো মেয়ের কথা, ঘর করার আইন থাকলে তো একসঙ্গেই হতো, করবে অন্য কিছু। আসলে ভুবন বিজয়ের এক শখ জেগেছে গরু পোষবার। খাঁটি দুধ তো বাজার থেকে চিরলুপ্ত হয়ে গেছে। শেষ জীবনে যখন শহর ছেড়ে দেহাতেই এসে পড়েছেন, একটু খাঁটি দুধ খেয়ে নেবেন। আগে তো ভবানীপুরের বাড়িতে গোয়ালারা সামনে গরু দুইয়ে দুধ দিয়ে যেত, বাড়ি থেকে মাজা বালতি সাপ্লাই করা হতো। ক্রমশ সেসব নকশাদার অভ্যাস সময় শিরিষ কাগজের ঘষা খেয়ে খেয়ে সব কারুকার্য হারিয়ে নকশাহীন হয়ে গিয়েছিল। ঘরে ঘরে হরিণ ঘাটার বোতল এসে ঢুকত, যার যেমন সংসার। এখন এই নকশার স্বাদ জেগেছে, তবে ছেলে বউয়ের কানে তুলছেন না এক্ষুনি। গরু জোগাড় হবে, দামে ঠিক হবে, বিশ্বস্ত কারোর কাছে গোপালন পদ্ধতি শিখতে হবে, তবে তো। ছিল তেমন একজন ভুবন বিজয়ের জানা, অফিসে তারই সমকক্ষ পদের রথিন ঘটক, দত্তপুকুর থেকে আসতো। তাদের বাড়িতে নাকি রীতিমতো গোপালনের কাজ চলত। মস্ত গোয়াল, অনেক গরু, বাড়িতেই দুধ, দই, ছানা, মাখন। কিন্তু এখন কোথায় রথিন? মাঝে মাঝে ভাবেন গেলে হয় একদিন, কিন্তু হয়ে ওঠে না। ঠিক করেছেন মিস্ত্রি বিদায় নিয়েছে, এবার সত্যিই যাবেন একদিন। গরু কিনিয়েও সেই দিতে পারে। তা এসব এখন মন্ত্রগুপ্তি আছে। নিহারকণা ভাবলেন, কর্তার তো হতে করতে এখন 6 মাস করাবে, ততক্ষণ বউ দুটো ফুল গাছের চারা পুঁতে পুতু, ফুল ফুটবে তো কত, ওই তো পাঁচিলের আওতা। নিহারকণার দয়ালু গলা শুনে কেন কে জানে হঠাৎ চোখে জল এসে গেল প্রতীক্ষার। আবেগে নয়, কেমন যেন অপমানের জ্বালায়। অথচ সত্যি অপমানকর কিছু কি বলেছেন নিহারকণা? নিহারকণার হাহা হাসির আওয়াজ কানে আসতেই ভুবন বিজয় আশ্বস্ত হন। বাংলা নাট্যমঞ্চের 100 বছরখানা খুলে ধরেন। নিহারকণা বললেন, বাগান করবে তো চারা পাবে কোথা থেকে? প্রতীক্ষা ধুলো হাতটা আরো ঝেড়ে নিতে নিতে অনিচ্ছের সঙ্গে উত্তর দিল, বাগান আবার কি, এমনি 2-1টা জুঁই, বেল, গোলাপ পুতলে হয় ভাবছিলাম। একেবারে চেপে যাওয়াও তো মুশকিল। আজই তো বলা আছে রনুকে, যদিও চুপি চুপি, কিন্তু হয়তো এনে বসতে পারে। লিস্ট মিলিয়ে আনলে তো আরো অনেকগুলো নাম করতে হয়, ডালিয়া, চন্দ্রমল্লিকা, লিলি। অত কি সব আর বলতে ইচ্ছে হয় এই পরিস্থিতিতে? কিন্তু নিহারকণা তো কোনো খবরের আদ্যপান্ত না শুনে ছাড়েন না। তাই আবার ও প্রশ্ন চলে আসে, তা সেই বা পাচ্ছ কোথায়? পাড়ার কাউকে বলেছ বুঝি? এ বাড়ি ও বাড়ি ফুল গাছ দেখি তো। বাহ, পাড়ায় আমি কাকে কি বলবো? প্রতীক্ষা নির্লিপ্ত গলায় বলে, আমি কাকে চিনি? ও মা, কেন? ওই লালবাড়ির মেয়েটা যে সেদিন এসে কত কথা কয়ে গেল তোমার সঙ্গে, ভাব হয়নি? আচ্ছা, এই সহজ সাধারণ সব কথা প্রতীক্ষাকে এত ক্লিষ্ট করে কেন? প্রতীক্ষার কণ্ঠে সেই ক্লিষ্টতার ধ্বনি এসেছিল। কথা কইল, এ আর ভাব কি? ভাব হতে দোষই বা কি? সমবয়সী তো। ও তো শুনি কোন আপিসে চাকরি করে। এই কথার উত্তর দেবার দায় নেই। নিহারকণা আবারও বলেন, তা বলো যদি তো ওই হলদে বাড়ি গিন্নিকে বলতে পারি, আমার সঙ্গে তো খুব আলাপ হয়ে গেছে, অনেক গাছ আছে ওদের। এর থেকে সহৃদয়তা আর কি আশা করা যায়? তবু প্রতীক্ষা ভীতভাবে তাড়াতাড়ি বলে, না না, আপনাকে কিছু বলতে হবে না, ওসব তো কিনতেই পাওয়া যায়। কিনতে? নিহারকণার ফর্সা ধবধবে মুখটা হঠাৎ একটু কালচে মেরে যায়। বলেন, অ সমর এনে দেবে বুঝি? যাই, চায়ের জলটা বসাই। এ কি, আপনি বসাবেন কেন? আমি তো যাচ্ছি। প্রতীক্ষা ব্যস্ত হয়ে টিউবওয়েলের ধারে হাত ধুয়ে নেয়, আর উত্তরটা দিয়ে দেয়, রনুকে বলে রেখেছিলাম চারার কথা। রনু? ও। নিহারকণা কালচে স্তরে বলেন, বেলা হয়ে গেছে, তোমার শ্বশুরের তো এখনই। এখনই কি সেটা না বলেই চলে যান। রনুকে দিয়ে কাজ করানো হচ্ছে নিহারকণার অগোচরে। সেও তো মায়ের কাছে ফাঁস করে যায়নি। ওই তো রূপ, এত কিসের মোহিনী মায়া। চা খেতে খেতে আবার কথাটা তুললেন নিহারকণা, বৌমা যে ওখানে বাগান বানাচ্ছে গো। কোনখানে? চকিত হন ভুবন বিজয়।
পরস্পরে একটা চোরা চোখাচোখিও হয়। নিহারকণা বলেন, ওই যেখানটুকুতে তুমি কি যেন করবে বলেছিলে? না না, ও কিছু না, ও কথা বাদ দাও। ভুবন বিজয় তাড়াতাড়ি প্রসঙ্গে মুড়ি সেলাই দেন। আমি তো রাত দিনই অমন রাজা উজির মানুষ, ছেড়ে দাও। কিসের বাগান গো মা? আমের না কাঁঠালের না বাঁশের? বাঁশ বাগানে লাভ বেশি। কথার ধরনে হেসে ফেলে প্রতীক্ষা। এই মানুষটাকে তার ভালোই লাগে। নিজের বাবার মতন না হলেও ভুলু জ্যাঠা, গোবিন্দ পিসিমশাইয়ের মতন মনে হয়। সাধারণ ধরনেরই মানুষই, শুধু যদি সদা সর্বদা ওই দেবী পুজোর মন্ত্রপাঠে তৎপর না থাকতেন। বড় চোখে পড়ে, বড্ড প্রমিনেন্ট ওই পুজোর ঘণ্টা, শ্রুত্য, মন্ত্র। ছেলেরাই বলে, বাবার কথা বাদ দাও, শ্রীমতী নিহারকণা দেবীর চোখে জগৎ দেখেন উনি। তাহলেও খারাপ লাগে না লোকটাকে, বরং ভালোবাসতেই ইচ্ছে করে। দুর্বলতা হাস্যকর, তবু ক্ষমা করা যায়। কিছু বলতো প্রতীক্ষা, কিন্তু নিহারকণা সে খাটুনি বাঁচিয়ে দেন তার। বলেন, না গোলাপ ফুলে, বেল, জুঁই, গোলাপ, রনু চারা এনে দেবে। আচ্ছা, এর কোন কথাটা দোষের যে প্রতীক্ষার হঠাৎ মনে হয় অথচ এইখানেই চিরকাল থাকতে হবে আমার? মধুর গন্ধে মাছের মতো, চায়ের গন্ধে গন্ধে ঠিক হাজির হয়েছে বুনোটা। এসেই উঠোনে বসে হাঁক পারে, এলাম গো মা জগৎ জননী। এ পাড়ায় আসা মাত্রই কোন সূত্রে যে বুনো এ বাড়ির চায়ের আসরের একজন সদস্য হয়ে গেল তা কারোর মনে নেই। বুনোর দুবেলা ওই উপস্থিতি ঘোষণার মধ্যে যেন জন্মগত সূত্রের দাবির সুর। এই জগৎ জননীটি যে বাড়ির খোদ গিন্নি নয় তা নিহারকণা ভালো করেই জানেন। তবু তিনি ওই হাঁক শুনলেই ডাকটা নিজের গায়ে পেতে নিয়ে আগ বাড়িয়ে বলে ওঠেন, এসে পড়লে, মাতা কিনলে, কৃতার্থ করলে আমার। এসো আমার বাবার ঠাকুর 14 পুরুষ, চায়ের গেলাস নিয়ে বস। ভবানীপুরে বহু সদস্যের বৃহৎ সংসারে কথার চাষটা বড় বেশি পরিমাণে হতো। সে ফসলের সিংহভাগটাই বোধহয় নিহারকণার গোলায় উঠেছে। প্রতীক্ষা যখন ভাবে মানুষ অকারণ এত কথা কয়ে কি সুখ পায়, নিহারকণা তখন মুখের রেখায় রেখায় সুখের অভিব্যক্তি ফুটিয়ে অকারণ কথার ফুলঝুরি কাটেন। একটা কাককে উদ্দেশ্য করেও 1 কুড়ি কথা কয়ে চলতে পারেন তিনি। এসেছো কানের কাছে অলক্ষণে ডাক ডাকতে? জমি তোমাদের নেয় না কেন বলো তো? বিধাতা পুরুষকে ডেকে শুধোতে ইচ্ছে করে, ঠাকুর তোমার এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির এত বাহারের মধ্যে আপদগুলোকে সৃষ্টি করেছিলে কেন বলো তো? জগতের কোন কাজে লাগে মুখ পোড়ারা, কা কা করে চেঁচানো ছাড়া? এই স্বভাববশেই নিহারকণা বুনোর মতো একটা হাড় হাওয়াতে হতভাগাকে ডেকে ডেকেও কথার নকশা কেটে চলেন। কবে তুমি শ্রীক্ষেত্রে আটকে বেঁধে রেখেছিলে বাপধন, তাই বাঁধা নিয়মে এসে চায়ের গেলাসটি পেতে বসো। তাও আবার শুধু চা নয়, রুটিটির যোগান চাই। সকালে 2খানা বাসি রুটি, আর বিকেলে 2খানা শুকনো টুকনো ধারপাশের পাউরুটির চাকা। এই বরাদ্দ বুনো, তাও 2টি বেলা তার খোঁটাটি না দিয়ে ছাড়েন না নিহারকণা চৌধুরী। প্রতীক্ষা শুনে শুনে যেন মরমে মরে যায়। কতদিন এমন লজ্জা করে মনে হয় আড়ালে ডেকে বলে দেয়, এত অপমানের চার খেতে এসো না তুমি বুনো। কিন্তু তাই কি বলা যায় সত্যি? তাছাড়া আড়ালি বা কোথায়? নিহারকণার যে সর্বত্র চোখ। ছবির মতো বাড়িটি হয়েছে বটে, কিন্তু আড়াল আবডাল বলে কোনো জায়গা নেই। সেটা ছিল বটে ভবানীপুরের বাড়িতে। রাঁধুনি ঠাকুর তার দেশ থেকে বেকার দোস্ত কি ভাইপো ভাগ্নে আমদানি করে নাকি মাস 2 মাস খাইয়ে শুইয়ে লুকিয়ে রেখে দিত। চাকরি একটা না জোটানো পর্যন্ত যাবে কোথায় সে? ষড়যন্ত্র ছিল অন্য দাসদাসীদের সঙ্গে, ফাঁস করে দিত না তারা, কারণ বামুন ঠাকুরের হাতে সকলের ভাত। এটা অবশ্য 51বর্তী কালের কথা। হাড়ি ভিন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই রাঁধুনি ঠাকুরের স্বর্গ হইতে বিদায় ঘটেছে। তবু বাড়িটা এখনো অনেক রহস্য বহন করবার ক্ষমতা রেখেছে। এখন তো চলে গেছে অন্যের হাতে। দুর্গের মতো সেই বাড়িটা, ছবির মতো বাড়িতে সেসব সুবিধে নেই। অতএব মনের লজ্জা মনে চেপেই প্রতীক্ষা চুপচাপ শুনে যায় নিহারকণার বাক্যচ্ছটা, আর বুনোর সামনে নীরবে ধরে দেয় 2খানা শুকনো রুটি
আর এক গ্লাস কালো কালো চা। আর কারো চায়ের দিকে না হোক বুনোর চায়ের দিকে প্রখর দৃষ্টি থাকে নিহারকণার। চা ঢালাকালেই চাপা গলায় উপদেশ দেন, ওকে আর গুচ্ছি দুধ ঢেলে বাবু চা গেলাতে হবে না বাছা, অত বাহার করলে আরো পেয়ে বসবে। আর খোলা গলায় বলেন, এসেছ, মাতা কিনেছ বলো। বুনো অবশ্য বুড়ির বকবকানি গ্রাহ্য করে না, সমান সুরে জবাব দেয়, আপনার কাছে তো আসি নাই, আপনাকে জগজ্জননী বলে ডাকিও নাই। আজ কিন্তু হঠাৎ রেগে উঠল বুনো, চড়া গলায় বলে উঠল, দোকানে শুকনো পাউরুটির চাকা, তার জন্য এত বাকি কিসে? শুধু চা খেলে পিত্তি বিগ্রহ তা জানা নেই? কুকুর বেড়ালটাও তো শুধু চা মুখে তোলে না। ভুবন বিজয় অবশ্য এইসব তুচ্ছ কথা কানে নেন না। নিহারকণার কণ্ঠধ্বনিটাই শুধু হৃদয়ে ভরে ফেলেন, ভাষার ভাবার্থ মাথায় নেবার চেষ্টা করেন না। হঠাৎ বুনোর ওই চড়া গলার উত্তরটা মাথায় ঢুকে গেল, আর হেসে উঠলেন জোরে। বেড়াল কুকুরও কি চা খায় নাকি রে বুনো? বুনো সতেজে বলে উঠল, কেন খাবে না? যার জোটে না সে খায় না। বড় মানুষের পেয়ারের কুকুর, বড় মানুষ গিন্নির আহ্লাদি বেড়াল, ডিশে ঢালা চা, চায় ভেজা বিস্কুট খায় না চুকচুকিয়ে? নিজের চোখে দেখা। বুনো তার এই জীবনে অনেক দেখেছে বাবু, অনেক দেখেছে, বেঁচে থাকলে আরো কত দেখবে। আহা, ষাট ষাট, বেঁচে থাকবি বই কি। নিহারকণাকে রাগটা হজম করতে হয়, কারণ কর্তা হেসে উঠেছেন। হজম করে ব্যঙ্গ গলায় বলেন, নিশ্চয়ই থাকবি, 100 বছর পরমায়ু হোক। অদম্য বুনো চায়ের গ্লাসে চুমুক দিতে দিতে বলে, তা সেটা তো বাউল্য বলছো। কে না জানে দুধ ছাইয়ের জীবনে ঘুণ পোকা লাগে না, ভিক্ষের ভাতে প্রেমাই বাড়ে। তুই তো অনেক জানিস দেখছি, বলে কর্তা আবার বাংলা নাট্যমঞ্চের 100 বছরে ডুবে গেলেন। নিহারকণা আর একটা কথা বলার সুযোগ পেয়ে গেলেন, বলে উঠলেন, সে তো হবেই, কথা পড়েই আছে, মেঘে খেলে পিত্তি পড়ে না, আর শাস্ত্রে আছে পিত্তি না পড়লে পরমায়ু ক্ষয় হয় না। প্রতীক্ষা অবাক হয়ে ভাবে, এই লোকটার সঙ্গেও এত কথা কই চলতে ইচ্ছে করছে নিহারকণার। আর ওই যে মানুষটি বইয়ের মধ্যে ডুবে আছেন, ওর কেন কখনো ধৈর্যচ্যুতি ঘটে না? আবার ভাবল, দীর্ঘকালের অভ্যাস, গা সহ্য হয়ে গেছে। কিন্তু প্রতীক্ষা তো দেখছে 4-5 বছর, প্রতীক্ষার কেন গা সহ্য হয়ে যাচ্ছে না? বুনো বিরক্ত গলায় বলে ওঠে, কালকে থেকে মা জননী আমার চাটা ওই দুয়ার ধারে দিও তো। নিহারকণা ফস করে বলে ওঠেন, কেন হঠাৎ দুয়ার ধারে ফরমাস? বুনো আরো বিরক্ত গলায় বলে, কেন তা নিজেকে শুধো একটু চা গলায় ঢালবো তো অবিরত কানের কাছে বক বক, মাথার পোকা বের করে দিল, একে তো পাগলের মাথা। আচ্ছা, নিহারকণার তো এতে অপমান হওয়া উচিত ছিল, রীতিমতো অপমানিত করলো লোকটা, কিন্তু সেটা মেনে নিলে তো তা কথা বন্ধ করে ফেলতে হয়। সেটা পারা শক্ত। কথা বন্ধ করে ফেলার ভয়ে নিহারকণা বড় একটা মান অপমান গায়ে মাখেন না। সাবেকি বাড়িতে কথার চাষ তো যত ছিল, কথা বন্ধর চাষও তার থেকে কম ছিল না। যায় যায় ননদে ভাজে, খুড়শাশুড়ি ভাসুরপো বউতে, থেকে থেকে বেশ কিছুকাল ধরে চলতো ওই বাক্যালাপ বন্ধের পালা। আবার কোনো এক সময় কিভাবে মিটেও যেত, আবার হিহি হাসি গা ঠেলে কথার আদান প্রদান চলত। নিহারকণা কিন্তু বরাবরই প্রথম দলে। তেজ করে একদিন কথা বন্ধ করলেও পরদিনই ভুলে গিয়ে কয়ে মরতেন। পারেন না, এখনো পারলেন না। আবার তো বলে উঠলেন, বড্ড তোর আসপদ্দা বুনো, যাকে যা না বলবার তাই বলিস, পাগল ছাগল বলে ক্ষমা ঘেন্না করি তাই। বুনোরও সঙ্গে সঙ্গে জবাব, কই গো জুনুনি, তাও দিকি না আর একটু চা, নেশাটা ধরল নি, তবে হাতে আর 1 চাকা পাউরুটিও এনো। আচ্ছা বুনো, হঠাৎ হেসে ফেলল প্রতীক্ষা। এ কি সে চুপি চুপি বারণ করে দেবে? বলে উঠল, আচ্ছা বুনো, তোমার রাগ হয় না কেন? বুনো চোখ কপালে তুলে বলল, হঠাৎ রাগ হতে যাবে কেন? রাগটা বড় সস্তা মাল। তা হঠাৎ এটা মনে হলো যে? বা, তোমায় কত কি বলা হয়। হয় তার কি, গায়ে ফোসকা পড়ছে, বুনোর চামড়া গন্ডারে, বলি তুমি তো আর কিছু বলছো না। তার মানে সেই বলাটাই ধর্তব্য হবে। নিহারকণার বলাটা নস্যাৎ করতে পারে বুনো। প্রতীক্ষা শঙ্কিত দৃষ্টিতে নিহারকণার মুখের দিকে তাকায়, কিন্তু চতুর নিহারকণা একেবারে
অন্য লাইনে চলে যান। দিব্যি হ্যাঁ হ্যাঁ হেসে বলে ওঠেন, এই শুনলে তোমার পুত বউয়ের পুষ্যিপুত্রের বাকি? ভুবন বিজয় 100 বছরের ওপার থেকে মাথা তুলে সাড়া দিলেন, শুনলাম বই কি, বেটা মহা ঘোরেল। কিছুই যে তিনি শোনেননি তা বুঝতে অসুবিধে হয় না শাশুড়ি বউ কারুরই। সারা জীবন যে তিনি এইভাবেই ঠেকো দিয়ে আসছেন প্রতীক্ষা সেটা এই কবছরেই ধরে ফেলেছে। আবার নিহরকানাও হঠাৎ ধরে ফেলেছেন এখন যদি তিনি বুনোর সম্পর্কে অধিক অসহিষ্ণুতা প্রকাশ করলে বইমুখ মানুষটা ঠিক হেসে উঠে ওই পড়ুয়ে লিখিয়ে মাস্টারনি বউটির সমর্থনে রায় দিয়ে বসবে এবং সেই পৃষ্ঠবলে পাজি বুনোটার আসন আরো পাকা হয়ে যাবে। যে মানুষ বললেই হলো, মা আমার বেঁচে বেঁচে ভালো একখানা পুষ্যি পুতুর করেছেন বটে, আর ওই বেটা ভাগ্যিমানি সেও একখানা জননী বাগিয়েছে বটে। আহা, বলতেই পারে, ওই রকমই তো আলগা বুদ্ধি লোকটা, যেন এলো সুতোর বুনুনি, আর বিদ্যেবতী বউ পেয়ে আহ্লাদে গদগদ হয়ে আরো যেন বুদ্ধি আলগা হয়ে গেছে। জ্বালা। হাওয়া ফেসে যাওয়া সাইকেলখানাকে টানতে টানতে বাস টার্মিনাসের ধারে সাইকেল সারাইয়ের দোকানের সামনে এসেই চমকে উঠল রনু। লাট্টু দাঁড়িয়ে। এই দোকানটার গায়ে একটা মফস্বল মার্কা স্টেশনারি দোকান। লাট্টুর লক্ষ্যস্থল বোধ করি সেটাই। এই নতুন পাড়ায় এদিকে সেদিকে যেখানে সেখানে অনেক নতুন নতুন বাড়ি গজিয়ে গেছে বটে, গজিয়ে চলেওছে। ছবির মতো প্রাসাদের মতো মোটামুটি গেরস্থালির মতো, তবু জায়গাটার মফস্বলী মফস্বলী চেহারাটা এখনো কাটেনি। দোকানগুলো সম্যক সমৃদ্ধ নয়, রাস্তা টাস্তা প্ল্যানবিহীন, আর এদিক ওদিক ছোটখাটো দু একটা পুকুরও চোখে পড়ে। তাছাড়া গাছপালাও রয়েছে বিস্তর। বহু লোকে যেমন খোদ শহরে ঠাঁই না পেয়ে শহরতলিতে ঠেলে এসে পছন্দসই নকশায় বাড়ি টাড়ি বানিয়ে গুছিয়ে বসছে, তেমনি আবার বহু লোক ফেলেও রেখেছে একদার জলের দরে কেনা সব জমির প্লট। সেই সব উন্মুক্ত অথবা পাঁচিল ঘেরা প্লটের অন্তর্লোকে গজিয়ে উঠেছে আগাছার জঙ্গল। এরা সংসারে কিছু কাজে লাগে কিনা আগাছার গবেষণাকারীরা বলতে পারেন, তবে সবুজের সমারোহময় দৃশ্যের উপস্থাপনা করতে পারে, যাতে চোখটা ঠান্ডা না হয়ে পারে না। আগাছারা যেন বেশি ঘন, বেশি সবুজ। রনুর অন্তত হঠাৎ তাই মনে হচ্ছিল সাইকেলটাকে হাঁটিয়ে হাঁটিয়ে আনবার সময়। ঠিক এভাবে বোধহয় তাকিয়ে দেখে না কোনোদিন। বাড়ি থেকে বেরোতে হলেই প্রায়শই সাইকেলখানার সওয়ারি হয়ে বোঁ করে বেরিয়ে পড়ে। ঠিক এখানটায় অবশ্য তেমন সবুজের ছড়াছড়ি নেই। টার্মিনাসের বিরাট চত্বরটার মধ্যে দুটো কিসের যেন উঁচু উঁচু বিশাল বিশাল গাছ আছে, আর এই সাইকেল সারাইয়ের দোকানটার ঠিক পেছনেই রয়েছে একটা অশ্বত্থ গাছ, যারা সবুজটা নিয়ে অনেক উঁচুতে পিছিয়ে বসেছে। অশ্বত্থ গাছ কাটা চলে না, তাই সেটিকে সুরক্ষিত রেখেই দোকানঘর বানিয়ে নিতে হয়েছে দোকানিকে। চালাঘর তার পিছনের দেওয়ালে খানিকটা মজবুত করেছে গাছের গুড়িটা। সাইকেলগুলো ওর গায়ে এবং ওর কাছে ঠেস দিয়ে দিয়ে সাজিয়ে রাখে দোকানওয়ালা নবনীধর বিশ্বাস, যার জন্যে দোকানটার নড়বড়ে গায়ে ঝোলানো টাঙানো টিনের সাইনবোর্ডটায় লেখা আছে প্রোপ্রাইটার এন.ডি. বিশ্বাস। সাইকেল সারাইও পাম্প করা হয়। রনু যখনই বাসে চড়তে আসে সাইকেলটাকে এখানে জমা দিয়ে রেখে টার্মিনাসে দাঁড়িয়ে থাকা বাসে গিয়ে উঠে পড়ে। সবসময় খুব যে একটা লাভ হয় তা নয়, লোকসংখ্যার প্রাচুর্য এখানে অবিশ্বাস্য, এবং এই বুদ্ধিটাও অনেকেরই মগজে খেলে। বাস টার্মিনাসে ঢোকার আগেই পথ থেকে উঠে সিট নিয়ে বসে পড়ে, তবুও মাঝে মাঝে বসবার জায়গা জোটে। অতঃপর বাসে চড়ে নিজেদের বাড়িটা দেখতে দেখতে চলে যায় রনু। মা বলে, এত অধৈর্য কেন, 2-4 মিনিট অপেক্ষা করলেই তো বাড়ির সামনে থেকেই পেয়ে যেতিস। রনু বলে, অপেক্ষা 2-4 মিনিট অনন্তকালের মতো নিহার কণা দেবী, ধৈর্য থাকে না। রনুর কথার ধরনই ছোট থেকেই ওদের পুরনো বাড়ির সনাতনী শিক্ষা সহবত রনুকে কবজা করতে পারেনি। সেখানে ওই বৃহৎ পরিবারে রনু ছাড়া অন্য আর কেউ ভাবতেও পারবে না মাকে এইভাবে নাম ধরে সম্বোধন করা যায়। ওর দাদা তো এখনো অবাক হয় ভাইয়ের বেপরোয়া বাক্য বিন্যাসে। লাট্টুকে দেখে প্রায় লাফিয়ে উঠল রনু, তুই এখানে? লাট্টু বলল,
আসতে নেই। লাট্টুর চোখে যেন এখনই দেখা ঘন সবুজের ছোঁয়া। লাট্টুর লম্বা ছাদের টান টান শরীরে হালকা বাসন্তী রঙা শাড়িটাও টান টান করে পরা। আর লাট্টুর মুখের গড়নটা তো মাজা ঘষা চাচা ছোলাই, তবু আজ যেন বেশি মাজার তাজা দেখাচ্ছে। কেন, কি করেছে ও? রনু বলল, দারুণ ফ্রেশ আর স্মার্ট দেখাচ্ছে তোকে। কেন বলতো? লাট্টু অন্যদিকে চেয়ে বলল, খোপা বেঁধেছি বলে বোধহয়। খোপা মানে চুল তো? কেন বাঁধিস না তুই? খোপা বাঁধি? দেখেছ কোনোদিন? রনু অসহায়ভাবে বলে, ওভাবে জিজ্ঞেস করলে ঘাবড়ে যাব। দেখেছি কি দেখিনি মনে পড়ছে না। আর মনে পড়াতে হবে না। রনু আর চেষ্টা করল না, যদিও তার মনে হলো বোধহয় দেখেনি। মুখের দুপাশে দুটো মোটকা মোটকা বেনি ঝুলে থাকতেই দেখেছে, আর পিঠটা জুড়ে এক গাদা খোলা চুল। কিন্তু ওই তুচ্ছ জিনিসটা নিয়ে মাথা ঘামাবার কি দায়? ওকে যে খুব তাজা চিকন আর সতেজ দেখাচ্ছে সেটাই সুখের। একটু আগে রনু পথের ধারে কিছু আগাছার ঝোপঝাড়ের মধ্যে সকলের মাথা তুলে দাঁড়িয়ে থাকা একটা লম্বা ছাদের সতেজ গাছ দেখেছিল। তার উজ্জ্বল সবুজ পাতাগুলো বাতাসে তীর তীর করছিল। লাট্টুকে হঠাৎ সেই গাছটার মতো মনে হলো রনু। ওর চোখের পাতা দুটো যেন তীর তীর করছে। শুধু দুখানাই পাতা, তবু অনেক। কিন্তু আসল কথাটাই তো উত্তর দিলি না। এখানে কোথায় এসেছিলি? আসিনি, যাচ্ছি। যাচ্ছিস? তা এখানে দাঁড়িয়ে আছিস যে? দাঁড়িয়ে থাকবো কেন, টফি কিনছি। কিনছিস? দিচ্ছে কে? কিনবো মনে করছি, দেবে ঠিকই। সর্বনাশ, তুই তো দেখছি মানুষ খুন করতে পারিস। তার মানে? মানে তোর কাকার সেই অভিজাত পাড়া থেকে এত মাইল রাস্তা ঠেঙিয়ে এসেছিস এই হতভাগা পাড়ার এই লক্ষ্মী ছাড়া দোকানে দুটো টফি কিনতে? মানুষ খুনের কাছাকাছি বলা চলে না। লাট্টু ঘাটটা ঈষৎ ফিরিয়ে বলল, তাহলে তাই? রনু হঠাৎ অবাক হলো। লাট্টুর ঘাটটা কি ইহজন্মে দেখেনি রনু? এমন নতুন লাগছে কেন? এত ফর্সা ওর ঘাটটা, আর এত সুন্দর গড়ন। ঘাড়ের জন্যই বোধহয় চেহারাটায় এমন লম্বা ছাঁদ এনে দিয়েছে। লাট্টুর গলায় হাড়টারের বালাই নেই। আজকাল ছিনতাইয়ের ভয়ে মেয়েরা সোনার গহনা না পরলেও কিছু না কিছু তো পরে, তো ছাড়ে না। কাঁচ পাথর রূপো স্টিল দস্তা পিতল, হার তো একটা চাইই দেখা যায়। পরিস্থিতির কাছে হার মানতে তো রাজি নয় কোনো মেয়ে। লাট্টুই দেখছি হারের ধার ধারেনি। কিন্তু আগে তো ছিল মনে হচ্ছে, কিংবা ছিল না। এসব ব্যাপারে রনুর স্মৃতিশক্তি হাস্যকর রকমের দুর্বল। তবু মনে হলো ছিল নিশ্চয়ই, এখন নেই। না হলে মনে হচ্ছে কেন লাট্টুর ওই লম্বা ছাদের মাজা মাজা মসৃণ অবাধ নির্মল ঘাটটাই প্রথম দেখল। আর ঠকতে রাজি নয় বলে রনু ও কথায় গেল না, বলল, রেগে যাচ্ছিস মনে হচ্ছে। তুমিই রাগাচ্ছ। চিরকাল জানো বাসে উঠলে আমার গলা শুকোয়, টফি লজেন্স খেতে হয়। জানি না আবার। রনু হেসে ফেলল। সেবার সেই ভিক্টোরিয়ায় গিয়ে কি বিপদে ফেলেছিলি? সেই কথাটাই খুব মনে আছে। কেমন না, আজ দেখছি লড়াকু মনোভাব নিয়ে বেরিয়েছিস। তা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতটা হবে? চ, বাড়ি যাই। সাইকেল থাক। কে বলল তোমাদের বাড়ি যাওয়ার জন্য এসেছি? রনু অবলীলায় বলল, এমনি ভাবলাম। এই পাড়ায় যে তোর আরো চেনা জানা বাড়ি আছে জানি না তো। লাট্টু চড়া গলায় বলল, দেখো রনুদা, যেখানে যাচ্ছিলে যাও ভাগো। আমার সঙ্গে তোমার সৌজন্য করতে হবে না। আমার যেখানে খুশি আমি যাব। রনু উদাস গলায় বলল, এতে আর আমার কি বলার আছে? তবে যদি কোনোদিন বাবা বা বৌদি টের পায় তুই এ পাড়ায় এসেছিলি অথচ লীলাধামে যাসনি, খুব দুঃখ করবে। শুধু বাবা আর বৌদি? আর কারো কথা তো মনে পড়ছে না। রনুদা, তুমি আমার সামনে থেকে যাবে কিনা? যেরকম রাগিয়ে দিচ্ছ, ফিরতি পাশে ফিরে যেতেও পারি। অবিশ্বাস করছি না, মেয়েরা কি না পারে। কিন্তু হিত কথা যদি শুনিস তো বলি, ওটা কত টফি অন্তত সঙ্গে নে, ফের গলা শুকোবি। বলে সাইকেলটা নিয়ে দোকানের মধ্যে ঢোকে। মালিক ছিল না, ছিল সেই হাড় বোকা ছেলেটা, যাকে মালিক বলে ভাগ্নে, খাটায় চাকরের অধম। মামা নেই? না, আমায় বোস করিয়ে রেখে চলে গেল। বেশ করলো, এলে বলিস আমি দিয়ে গেছি, খাওয়া দিতে হবে। আগে কি নাম বলবো? রনু কড়া গলায় বলে,
আমার নাম জানিস না তুই? জানি, রনু দাদা বাবু। তো মামা যে বলে যে আসবে তাকে নাম ধাম সুধোবি, তাই। ঠিক আছে, বলিস নাম। আর ধাম বললে মনে থাকবে? লীলাধাম। লীলাধামের রনুবাবু। মনে থাকবে? খুব মনে থাকবে। লীলাধাম তো। ও দোকান থেকে বেরিয়ে দোকান থেকে এক মুঠো টফি কিনে লাট্টুর হাতে ধরিয়ে দিয়ে বলে, চল। সবগুলো আমায় দিলে যে বড়, এ তো ভালো নয়। আহা, তোর দাতব্যের দানি না হয় খাওয়া যাবে দুটো। লাট্টু হাতের মুঠো খুলে কটা ওকে দিল, আর একে একে দুটোর মোড়ক খুলল। তার থেকে একটা রনুর দিকে বাড়িয়ে ধরে একটা নিজের মুখে পুরল। তারপর রনুর সঙ্গে পা চালালো। চলতে চলতে রনু বলল, যাচ্ছিলি যে, বাড়ি চিনে বার করতে পারতিস। লাট্টু অবহেলায় বলল, ঠিকানা জানা থাকলে বিলেত আমেরিকাও ঘুরে আসতে পারা যায়। বিলেত আমেরিকা? সে তো অন্ধের হাতে ঠিকানা ধরিয়ে দিলেও যেতে পারে, কিন্তু কলকাতার এই শহরতলিতে 12-62 খুঁজে বার করতে তোর ঘাম ছুটে যেত। এমন বিশ্রী ব্যাপার। 11 পরের বাড়িটাই হয়তো 87। কেন, লীলাধাম বলে লোকে দেখিয়ে দিত না? খেপেছিস? কে কার করি ধরে। এর তো আবার ইস্ট আছে ওয়েস্ট আছে। হাড়ে হলুদ হয়ে যেত, তাও পেতিস কিনা সন্দেহ। ভাগ্যিস আমার সঙ্গে দেখা হয়ে গেল। লাট্টু ঝেঝে উঠে বলল, বাস থেকে নেমে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে আর তুমি পথ চিনিয়ে নিয়ে যাবে, এই আশায় বেরিয়েছি, এতটা না ভাবলেও পারতে। সেটাই কিন্তু ভাবতে ইচ্ছে করছে। রনুর গলার স্বরটা গভীর গভীর লাগলো। তোকে দেখেই মনে হলো বাস থেকে নেমে তুই যেন আমার অপেক্ষাতেই পথ চেয়ে দাঁড়িয়ে আছিস। লাট্টু কি গভীরতাকে ভয় করে? তাই আচমকা হিহি করে হেসে উঠে বলল, তোমার অপেক্ষায়? আর কিছু না, আমি স্রেফ একটা কালো কুলো গাট্টা গোটা রিক্সাওয়ালার অপেক্ষায় পথ চেয়ে দাঁড়িয়েছিলাম, বুঝলে? মেয়েরা এরকমই নিষ্ঠুর নরাধাম হয়। ঠিক, বানিয়ে বানিয়েও কিছু বলতে জানে না। ঠিক আছে, রিক্সা চড়তে চাস তো তাই বল, দেখি একটা। এখন আর চাইছি না, লীলাধাম আবিষ্কারের জন্য চাইছিলাম। তোমরা কিন্তু বেশ খোলামেলায় চলে আসতে পেরেছো রনুদা। নতুন মামা হৃদয়দা, ওরা দুজনে যা এক একখানা ফ্ল্যাট কিনে বসেছে, উফ, সামনেটা ছাড়া কোথাও আলো হওয়ার ব্যাপার নেই। একটা ম্যানশনে 132টা ফ্ল্যাট। যারা মাঝখানে পড়ে গেছে তাদের কি অবস্থা ভাবো। কি করবে? বউ নয় তো যে যত ইচ্ছে রিজেক্ট করে করে ইচ্ছে মতো একটা বেছে নেওয়া যায়। এ বাবা লটারিতে যার যেখানে নাম উঠবে। লাট্টু বিদ্রুপের গলায় বলে উঠল, তুলনাটা ভালোই দিলে, তোমাদেরই উপযুক্ত। ভাবা যায় না। ভাবা যায় না? কি ভাবা যায় না? রানু অবাক হল। এই মনোভাব নিয়ে তোমরা প্রেম সে প্রেম করতে যাও? সত্যের অপলাপ করিস না লাট্টু, ফাটাফাটি হয়ে যাবে। আমি বলে। ঠিক আছে বাবা, ঠিক আছে। বেরিয়েছিলে কি জন্য? জানি না, মনে নেই। আচ্ছা রনুদা, আমরা সবসময় ঝগড়া করি কেন? নিজেকে জিজ্ঞেস কর। সেই পেনি পড়ার কাল থেকে ঝগড়াটা তুই বাঁধিয়ে আসছিস কিনা? কখনো না। সাক্ষী নাও তো বাড়ির সবাই এর কাছে, বলুক কেউ ঝগড়া করেছি কারোর সঙ্গে। আমার ব্যাপারেও তাই। অথচ তুমি আমি একত্র হলেই আশ্চর্য। জন্মলগ্নে কারসাজি নাকি বলে, বোধহয় তাই। বলে রনু দাঁড়িয়ে পড়ে চট করে লাট্টুর কাঁধটা একটু হাত ঠেকিয়ে নিচু গলায় বলে, এ লাট্টু, রাস্তায় কোনো চেনা লোক দেখেছিস? চেনা লোক? না তো। তাহলে লীলাধামে না গেলেই বা কি হয়? লাট্টু দাঁড়িয়ে পড়ছে, চোখ তুলে চুপ করে। লাট্টুর চোখে সদ্য সকালের আকাশের মতো টলটলে আলো। না গেলে মানে? রনু বলল, এই টার্মিনাসটা থেকে কত দিকে যাওয়া যায়। ধর, চলে গেলাম তারাতলা, চলে গেলাম আদি গোবিন্দপুর, নিদেন বোড়াল হরিনাভি চিংড়ি পোতা। লাট্টু তেমনই চোখে তাকিয়ে বলল, গিয়ে? গিয়ে আবার কি? গল্প করা যাবে। দিনহীন একটা চায়ের দোকানের ভাঙা বেঞ্চে বসে চা খাওয়া যাবে। রাস্তায় যেতে যেতে গান গেয়ে ওঠা যাবে। তাতেই বা কি হলো? রানু বলল, সাধে আর বলেছিলাম তোরা মেয়েরা দারুণ নরাধাম। সবাই নয়। লাট্টু গম্ভীর হলো। এমন অনেক মেয়ে আছে যারা এরকম অফার পেলে আহ্লাদে গলে যায়। তার মানে তুই স্পেশাল নরাধাম। কিন্তু একটা দিন একটু হৃদয়বতী হ না বাবা। তাছাড়া তোর সঙ্গে একটা সময় সাপেক্ষ আলোচনা করা দরকার। তোকে দেখে এত ইয়ে হচ্ছে, মনে হচ্ছে আজই একটা হেস্তনস্ত করে ফেলা যাক। আস্তে আস্তে ওরা বাসের টার্মিনাসের দিকেই এগিয়ে যাচ্ছিল আবার, যেন অজ্ঞাতসারে, অচেতনায়। তবু
কথায় ছুরির ধার লাট্টুর। আচ্ছা, খুব হয়েছে। তবু যদি না চিনে ফেলতাম তোমায়, এই এতদিনের মধ্যে দেখা করতেও তো গেলে না একদিন। দেখা করতে? তো সেই না কুচু কাকার পশ এলাকায়, কুকুরওয়ালা বাড়িতে? সর্বনাশ! কাকার কুকুর খুব ট্রেন্ড, কাউকে কিছু বলে না। তা জানি, বড় লোকের কুকুর তাই হয়। তবে লোক দেখলেই ঠিক চিনতে পারে লোকটা কোন দরের, সেই মতো ট্রিটমেন্ট করে। তোমার সবই বাড়াবাড়ি। কই, মাকে আমাকে তো কিছু করে না। বললাম তো, জাত চিনতে পারে ওরা। লাট্টু রনুর নির্দেশিত বাসটায় উঠে পড়ে বলে, আমরা কি ছোট কাকার জাত? সবটা না শুনে কোনো রিমার্ক পাস করতে চাই। চল, যেতে যেতে তোর এতদিনের এক্সপিরিয়েন্সের কাহিনী শুন। নতুন কিছুই না রনুদা, শুধু স্বামী স্ত্রীতে ঝগড়া করে বিশুদ্ধ ইংলিশে। চল, যেতে যেতে শুনি। বিবপিসি আমাদের কথা বলে? তোমাদের বিবপিসি তোমরা ছাড়া আর কোনো জগৎ আছে? বাসটা একদম খালি, এখনো একটাও লোক ওঠেনি। ইচ্ছে মতন জানলার ধারে বসলো ওরা, কাছাকাছি। লাট্টু বলল, যা নয় তাই করে বসলে রনুদা। আমিও কেমন বোকার মতন তোমায় অনুসরণ করে চলে এলাম। এখন দারুণ ভয় করছে। ভয় কিসের তা তো বুঝছি না। রাত তো নয়। কিন্তু কখন ফেরা যাবে জানি না তো। লীলাধাম থেকে সৌজন্য দিবস পালন করে যতক্ষণে যেতে পারতিস, তার বেশি নয়। তারপর মা যখন খুঁটিয়ে খুঁটিয়ে লীলাধামের খবর জানতে চাইবে? তোকে কিছু বলতে হবে না, আমি বলব। যাবো তো তোর সঙ্গে। তুমি যাবে? লাট্টু মান অভিমান তুলে ওর হাতটা চেপে ধরে। রনু সেই হাতটার উপর নিজের আর একটা হাত রেখে বলে, উপায় কি? তোকে তো আর একা সেই ঝড়ের মুখে ছেড়ে দিতে পারি না। যা ম্যানেজ করবার আমিই করব। তবে তোর ওই নাকুচু কাকার নিরীহ কুকুরটিকে সামলাবার ভার নিতে হবে তোকে। ধনা আসে, সে এখন আমার খুব চিনে ফেলেছে। খুবই স্বাভাবিক। মানুষ চেনা সম্পর্কে অলৌকিক ক্ষমতা সম্পন্ন প্রাণী ওরা। দেবতারাও যাদের অনন্তকালেও চিনে উঠতে পারে না, ওরা দুদিনেই তাকে চিনে ফেলে। এমনকি হয়তো ভালোবেসেও ফেলে। ফেলেই তো, মানুষের মতো অকৃতজ্ঞ নয় ওরা, ঝাঁঝির সঙ্গে বলল লাট্টু। রনু খুব নিরীহ গলায় বলল, একটা ওয়ার্ড মিসিং, বল মেয়ে মানুষের মতো। ফের অনুদা, বাস থেকে নেমে যাব বলছি। নেমে পড়। একটা নাটকীয় দৃশ্য দেখতে পেলে ধন্য হয়ে যাবে এই অভাগা মফস্বলবাসীরা। উফ, আজ কার মুখ দেখে যে উঠেছিলাম। সাবেকি বাড়ির বড় সংসারে মানুষ হবে, গিন্নিদের মতো কথা শিখে রেখেছে অনেক। লাট্টু জানলার ধারে, রনু পাশে। গাড়িতে এখনো কেউ ওঠেনি, কিন্তু জানলার ধারে বাইরের লোক ঘোরাঘুরি করছে। তবু দুঃসাহসে ভর করে রনু চট করে ওর মুখটা নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, মনে মনে তো ভাবছিস তার মুখ দেখেই যেন রোজ উঠি। নিজের সম্পর্কে একটু ওভার এস্টিমেট হয়ে যাচ্ছে না রনুদা? আমি তো উল্টোটাই ভাবছি। একটি একটি করে লোক উঠছে, জানলার ধার দখলকারীদের প্রতি ঈর্ষা দৃষ্টি নিক্ষেপ করে করে বসে যাচ্ছে। অবশ্য জানলা একটা নয়, এই সুবিধে, এরা নিশ্চিন্ত। আদি গোবিন্দপুরের যাত্রীদের মধ্যে চেনা লোক বেরিয়ে পড়ার সম্ভাবনা নেই। বৃহৎ একটা বটগাছ ছিল, ঝুড়ি নামিয়ে নামিয়ে অনেকটা জায়গা দখল করে ফেলেছিল। তার খাঁজে খাঁজে ছিল অনেক পাখির আশ্রয়স্থল। গাছটা ভেঙে পড়ায় বাসা ভেঙেছে অনেকের, আশ্রয়চ্যুত হয়েছে কেউ কেউ। এদের আর নতুন বাসা বাঁধার ক্ষমতা নেই। আবার কোথাও গিয়ে উঠতে হয়েছে বরগাছার মতো। বিভা তাদের মধ্যে একজন। একটা মাত্র ছোট্ট মেয়ে নিয়ে বিধবা হওয়া বিভা মামার বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল, অথবা বলা যায় দাদুর বাড়ি। বিজয় গোষ্ঠীর তদানীন্তন কর্তা জগৎ বিজয় চৌধুরী ছিলেন বিভার মায়ের কাকা। মৃতা ভাইজির বিধবা মেয়েকে স্নেহে সমাদরে বাড়িতে আশ্রয় দেওয়াটাকে তিনি খুব একখানা মহৎ কর্ম করছি বলে ভাবেননি, সাধারণ কর্তব্য হিসেবে নিয়েছিলেন। অতএব বিভা ভবানীপুরের ওই বিজয় কোম্পানির একজন হয়েই রয়ে গিয়েছিল। এই থাকাটা যে তার অধিকারহীন থাকা, তা সে নিজেও মনে করত না, অন্যরাও ভুলে গিয়েছিল। তার মেয়ে অনিন্দিতা, ডাকনাম যার লাট্টু, সে ওই সমগ্র সংসারের সদস্যকুলের মধ্যে বিশেষ একটি সদস্য রূপেই বিরাজিত থেকেছে। এই বিশেষটা তার ডাকনামেই প্রকাশিত।
অত বড় বাড়িখানায় এসে পড়ে সেই বছর দেড়েকের মেয়েটা নাকি লাট্টুর মতো পাক খেয়ে বেড়াতো সর্বত্র। মায়ের মতো অতটা রং পায়নি লাট্টু, তবে মুখশ্রী পেয়েছে। তার উপর নিজের অর্জিত বুদ্ধির লাবণ্য, বিদ্যার স্থির আভা। মোটের মাথায় বাড়ির যারা আদত মেয়ে, জন্মসূত্রে অধিকারিণী, তারা কেউই ঠিক লাট্টুর মতো নয়, মানে লাট্টুর মতো সর্বজন মনোহারিণী। তাদের ওয়ারিশন আছে, তারা সেইখানেই আবদ্ধ থাকতে বাধ্য। লাট্টুর তা নেই, এইটা একটা বড় সুবিধে। তাই সকলের মুখেই লাট্টু লাট্টু, অবশ্যই ফরমাস করতে, কাজ বাগাতে। কিন্তু লাট্টু তাতে বেজার হতো না। লাট্টুর সব কাজেই সমান উৎসাহ। বিবাহ যে বিরূপ হতো তা নয়, বরং তার মেয়ে যে বাড়ির সকলেরই প্রিয়, সাপের এবং নেউলের, আদার এবং কাঁচকলার সমান স্নেহভাজিনী, এতে বিভার নিশ্চিন্ততাই ছিল। লাট্টু ওই সেকেলে ধাঁচের মস্ত বাড়িটার সর্বত্রই আছে, কাজেই কখন কোন ছেলেটার সঙ্গে বেশি কথা বলছে অথবা তার সঙ্গে কখন ঝগড়া বাঁধাচ্ছে কারুর চোখে পড়তো না। আর বিভা, যার চোখ রাখা উচিত, সে তো সারাক্ষণই কোনো না কোনো কাজে ব্যস্ত। কোথায় মা কোথায় মেয়ে, শুধু রাত্রে শোবার সময়, তাও তো বেশিরভাগ দিনই মা এত রাত্রে শুতে আসতো যে মেয়ে হয়তো ঘুমিয়েই পড়তো। আবার ইদানিং মেয়ে বড় হয়ে ওঠা পর্যন্ত রাত জেগে পড়াশোনা করতো মেয়ে, তখন তার সঙ্গে গল্প করা চলে না। রাত জেগেই পড়া লাট্টুর। সারাদিন তো তাকে কেউ বই ছুঁতেই দেখতো না বা পেত না। তবু ওর সমবয়সী ছেলেমেয়েগুলোর সঙ্গে সমানভাবেই পরীক্ষা সাগর সাঁতরে সাঁতরে কুলে উঠেছে লাট্টু। বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পার হব হব করছিল, এহেন সময় ওই বাসাটা ভাঙল। বাড়ির খোদ মালিকরা যে যার আলাদা বাসা বেঁধে নিল। তলে তলে গোজগাছ চলছিল অনেকদিন ধরেই, কিন্তু বিভা আর তার মেয়ের সম্পর্কে, হারাধন কাকার সুশীলাবালার সম্পর্কে কোনো আলোচনা হয়নি। যেন ওই আলোচনাটা একটা সাপের বাসা। কে খোঁচা দিয়ে পারতে যাবে বাবা? যে উদ্যোগী হয়ে দরদ দেখাতে আসবে, তার উপরে যদি ছোবলটা এসে পড়ে। বাড়ি বিক্রি হয়ে যাবার পরও যে মাস তিনেক মেয়াদ ছিল, তার মধ্যেই সবাই একে একে পাত্তারি গুটোচ্ছে দেখে বুড়ো হারাধন কাকা একদিন একটা সমবেত সভায় এসে কেঁদে পড়ল। সমবেত সভার অভাব ছিল না দৃশ্যত। কেউ তো ঝগড়াঝাটি করে ভিন্ন হচ্ছে না, শুধু আধুনিক জীবনের সুখ সুবিধেগুলো পাওয়ার জন্যে, স্বাধীনভাবে একক কর্তৃত্বের স্বাদ পাওয়ার জন্যে সকলে মিলে কুড়ুল বাগিয়ে পুরনো বটের গোড়ায় কোপ মেরেছে। হারাধন কাকা যে কার কাকা তা সকলের জানা নেই, সবাই ওই একই নামে ডাকে। তবে ইতিহাস উল্টে দেখলে দেখা যায় তিনি বর্তমানের এই বিজয় কোম্পানির মা লীলাবতীর কাকা, যে লীলাবতীর নামে ভুবন বিজয় লীলাধাম। লীলাবতী বহুকাল আগেই লীলা সংবরণ করে চলে গেছেন, কিন্তু প্রায় সমবয়সী এই অনাথ কাকাটিকে এদের দয়াতেই ফেলে রেখে গিয়েছিলেন। তা খুব একটা খারাপ অবস্থাতেও ছিলেন না কাকা এ যাবৎ। বউরা জানতো হারাধন কাকার জন্য দুকুনকে চাল বার করতে হয়, বামুন ঠাকুরকে বলে রাখতে হয় যেন বড় জামবাটির এক বাটি ডাল তার জন্য রাখা হয়, এবং অন্যবিধ উপকরণ যাই হোক, মোটা চচ্চড়িটা যেন মোটা ওজনে তার পাতে দেওয়া হয়। রাত্রেও রুটির গোছাটা তার পৃথক মোটা সোটা। পাতলা পাতলা বাবু রুটি দুচক্ষে দেখতে পারে না হারাধন। কালক্রমে ঘরে ঘরে আলাদা হাঁড়ি বসলেও অন্তরালে একটা চাঁদার ব্যবস্থা হয়ে গিয়েছিল, যেটা হারাধন ঠিক ঠাহর করতে পারতেন না। 5 জনের রান্নাঘর থেকে একটু একটু চাঁদায় তারটা সমানই হয়ে যেত। গিন্নিদের ছেলের বউরা অথবা বড় বড় মেয়েরা আড়ালে হেসে হেসে বলতো, বক রাক্ষসের ভোগ গোছানো হচ্ছে। পুরুষদের কানে অবশ্য উঠত না এ ব্যবস্থার খবর। শুধু হারাধন মাঝে মাঝে খেতে বসে ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করতেন, অ মেজ বৌমা, অ ছোট বৌমা, অনাথ বউ, ডালটা কিসের বলো তো? একবার মনে হচ্ছে অড়হর ডাল খাচ্ছি, একবার মনে হচ্ছে বিউলি ডাল খাচ্ছি, নাকি মুসুর ডাল খাচ্ছি। নাত বউরা থাকলে হেসে হেসে বলতো, বুড়ো হলে অমন অনেক রকম মনে হয় হারাধন কাকা। হারাধনের চোখে ছানি পড়েছে আর কানের পর্দাটা একটু মোটা হয়ে গিয়েছে বলে কি সত্যিই সমস্ত বোধশক্তি রহিত হয়ে গিয়েছিল? তবু তিনি যেন অবিশ্বাস্য সত্যটাকে যাচাই করতে চেষ্টা করতেন, তবু সন্দেহটা ব্যক্ত করে ফেলে পায়ের তলার আলগা মাটিটুকুও হারাতে চাইতেন না।
তবু মাটিটা সরল। হারাধন তার শীর্ণ শিরাবহুল দড়ি পাকানো চেহারাখানা নিয়ে আছড়ে এসে পড়ে ভাঙা ভাঙা গলায় প্রশ্ন করে উঠলেন, তোমরা তো যে যার রাস্তা দেখছো, এই বুড়োর কি ব্যবস্থা করছো? কর্তারা অনেকদিনই ওকে চোখে দেখেননি। নিচের তলায় সিঁড়ির পাশের অন্ধকার অন্ধকার ছোট্ট ঘরটাতেই উনি দিবারাত্রি কাটান। সেই ঘরের সামনের প্যাসেজেই তার ভাত ধরে দেওয়া হয়। তবে নিন্দে কেউ করতে পারবে না গিন্নিদের। শেষ দিন পর্যন্ত আসন পেতে ঠাঁই করে দেওয়া হয়েছে হারাধনের। জলের গ্লাস, পাতের পাশে এক টুকরো লেবু আর নুন, তারও ব্যতিক্রম ঘটেনি। বড় সংসারের এই একটা মজা আছে, চক্ষু লজ্জাহীনভাবে খুব দুর্ব্যবহার করতে পারে না কেউ কারোর সঙ্গে। অনেকগুলো চোখকে অগ্রাহ্য করা শক্ত। হারাধনকে যে আস্তে আস্তে বাড়ির চাকরের ঘরটায় ঠেলে দেওয়া হয়েছে, তাতেও একটা মলাট দেওয়া আছে। বুড়ো মানুষ, রাতে একটা লোক ঘরে থাকা ভালো। কি জানি যদি পড়ে টরে যান। আর সেই লোক কে হবে? চিরপুরাতন নবীন ছাড়া। নবীন শেষ দিন পর্যন্তই ছিল। বাড়িটা ঝাড়া মোছার ভার ছিল তার উপর। তার মাইনেটা বাড়ির ট্যাক্স, ইলেকট্রিক বিলের মতো ফান্ড থেকে জোগানো হতো, এবং যে যখন নিজস্ব কাজ করিয়ে নিত আলাদা বকশিস দিয়ে দিত। বদান্যতায় কে কত বেশি তার উদাহরণ দেখাতে হয়তো কাজের তুলনায় অনেক বেশিই দেওয়া হয়ে যেত। এদের রান্নাঘর আলাদা হয়ে পর্যন্ত নবীন বড় সুখে ছিল। অবশেষে তাকে মেজগিন্নি নিয়ে নিলেন। মেজবাবুর সঙ্গে এসে বেলেঘাটার ফ্ল্যাটে গিয়ে উঠেছে। রাতে নবীনকেই ডেকে ডেকে শুধোতেন হারাধন। হ্যাঁ রে, আমার কি ব্যবস্থা হবে, কেউ কিছু বলে? নবীন অনায়াসে বলতো, আমি নকর ফকর মানুষ, আমায় কে কি বলতে যাবে? তোকে তো মেজবাবু নিচ্ছেন কি না নিচ্ছেন তিনিই জানেন, খাতায় কলমে তো লিখে দেননি। অতএব হারাধনকে নিজেই দরবারে গিয়ে দাঁড়াতে হলো। কর্তারা তাকিয়ে দেখে প্রথম যা দেখে অবাক হলেন তা হলো হারাধনের ওই দড়ি পাকানো চেহারাটার মধ্যে অবস্থিত পেটটা। পিঠের সঙ্গে এক হয়ে যাওয়া ওই পেটটায় শুধু দরা দরা কিছু শিরা আর কোঁচকানো কোঁচকানো খানিকটা চামড়া ছাড়া তো কোনো গঠনভঙ্গিই নেই। এই পেটে উনি তিনজন জোয়ান লোকের খাদ্য ঢোকান? কথাটা কি করে বিশ্বাস করা যায়? অথচ সব থেকে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান থেকেই তো শোনা। সকলেরই নিজ নিজ প্রতিষ্ঠান। মেজ নিখিল বিজয় একটু বেশি মুখফোড়। তিনি বলে উঠলেন, তা আমরা তো সকলেই ছোট ছোট ফ্ল্যাট কিনে কি 2-3খানা ঘরের বাড়ি করে চলে যাচ্ছি, ব্যবস্থার কথা কি করে বলি? তোমাদের এখানে আমি 52 বছর কাল রয়েছি, এখন তোমরা আমায় এইভাবে ছেড়ে জবাব দিচ্ছ? হারাধন প্রায় কেঁদে উঠে বললেন, 83 বছর পার করেছি, আর কটা দিনই বা বাঁচবো বাবা, বাকি কটা দিনের ভার একজন কেউ নাও। একজন? কিন্তু সেটি কোনজন? কে মহানুভবতায় এগিয়ে এসে বলবে, আমি সেই জন? এইসব আপদ বালাইয়ের জন্যই তো আরো জীবন ভারাক্রান্ত হয়ে উঠেছিল। কর্তার ছেলেরা তখন কেউ উপস্থিত ছিল, কেউ ছিল না। যারা ছিল তারা ঘর থেকে বেরোলো না। যিনি নেতৃত্ব নিয়েছেন তিনি নির্লিপ্ত গলায় বললেন, জীবন মরণের কথা কি কিছু বলা যায়? আপনার দিন ফুরোবার আগেই আমার দিন ফুরোতে পারে, ছেলেদের ঘাড়ে একটা ভার চাপিয়ে যাওয়া উচিত কি? সেজ ভুবন বিজয় ঘরে উঠে এসে নিহারকণাকে শুধলেন, কি করা যায় বলো তো? নিহারকণা জ্বলন্ত চোখে চেয়ে বললেন, যা ইচ্ছে করো, আমায় জিজ্ঞেস করতে এসেছ কেন? কারুর টনক নড়ল না, তোমারই বা কিসের মাথা ব্যথা? কথাটা সত্যি, কেউ তো নড়ছে না, তার মানে কারোরই টনক নড়েনি। অতএব ভুবন বিজয় আবার একধারে এসে বসলেন চোরের মতো। নিহারকণা মনে মনে নিজের বুদ্ধির প্রশংসা করলেন। ভাগ্যিস আকাশচোখো বউটিকে এই সময় 2 মাসের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে রেখেছি। তিনি থাকলে শ্বশুর বউয়ের উদারতায় কি না কি হয়ে বসত কে জানে। পাঠিয়েছিলেন অবশ্য অন্য চিন্তায়। বাড়ি ছেড়ে যাওয়ার সময় সাবেকি বাসন কোসন আসবাবপত্র নিয়ে ন্যায্য ভাগাভাগি প্রশ্ন উঠবে, সেক্ষেত্রে ওই বউটি উপস্থিত না থাকাই ভালো। থাকলেই হয়তো বলে বসবে, আমাদের এত কি দরকার মা, অথবা অতটুকু বাড়িতে এসব কোথায় ধরবে মা? নিহারকণা অবশ্যই এমন বোকাটে প্রশ্নে গলবেন না। তবে তিনি ন্যায্য নিয়ে লড়ালড়ি করলে
বিদ্যাবতী হয়তো মনে মনে শাশুড়িকে ঘৃণা অবজ্ঞা করবে, তার থেকে বাপের বাড়ি পাঠিয়ে রাখাই শ্রেয়। নিহার কণার দেখা দেখি আরো দুজনও তাই করেছেন। তাদের বক্তব্য, এতদিনের জায়গা ছেড়ে যেতে বাচ্চা কাচ্চাদের মন খারাপ হবে, তারা যে একেবারে নতুন বাড়িতে গিয়েই উঠবে। অতএব বর্তমান জেনারেশনের হৃদয় দুয়ারে আঘাত হানবার সুযোগ পেলেন না হারাধন। তিনি জনে জনে প্রশ্ন করলেন, তবে তোমরাই বলে দাও আমি কোথায় যাব? জমির বাড়ির পথ তো জানা নেই, একটা কোথাও তো উঠতে হবে। আর ছোট সমন বিজয়, ত্রিদীপ বিজয় এরা খুব হালকা। এদের এখন লোয়ার সার্কুলার রোডের ভাবি ফ্ল্যাটের জন্য নাম রেজিস্ট্রি করা হয়েছে মাত্র, কারণ সবুরে মেওয়ায় বিশ্বাসী এরা। কাজেই যতদিন না সে মেওয়া ফলে, এদের একজন গিয়ে উঠবেন শ্বশুর বাড়িতে, অপরজন বড়লোক শালীর বাড়িতে। এদের এখনো ছেলের বিয়ে হয়নি, সমস্যা কম। এরা এখন অবলীলায় বললেন, আমরা কি বলবো বলুন, আমরাই পরের বাড়িতে আশ্রয় নিতে যাচ্ছি। হারাধন যখন দেখলেন কোথাও চেপে ধরবার মতো একটু দুর্বঘাসও নেই, তখন মরিয়া হয়ে যথেচ্ছ গালাগালি দিলেন। বললেন, তোমাদের হচ্ছে ঘর থাকতে বাবুই ভিজে, সাদ করে সাদের কাজল পরে চোখ জ্বালা, বাপ পিতমোর চিহ্ন ভরা লক্ষ্মীর ঘটপাতা বাড়িখানাকে মারোয়ারির হাতে তুলে দিতে বুকে বাজলো না। ভালো হবে না, তোমাদের ভালো হবে না। এই অনাথ অক্ষম পুরুষ সঙ্গে যে দুর্ব্যবহার করলে ভগবান তার বিচার করবেন, ইত্যাদি ইত্যাদি। অতএব সেই সহানুভূতিটুকুও হারিয়ে বিদায় নিলেন হারাধন কে জানে কোন পথের উদ্দেশ্যে। সুশীলাবালার অবস্থা স্বতন্ত্র। সুশীলাবালা অনাথ নয়, দেশে অনেক নাকি তার জমি জমা জ্ঞাতি উত্তর আছে। সুশীলাবালা একদা রান্নাঘরের গুচুনি হয়ে এ বাড়িতে এসে ঢুকেছিল। যখন দুখানা বটি না পাতলে গেরস্তর উটন হয়ে উঠত না। থাকতে থাকতে বুড়ো হয়ে গেছে। ইদানিং আর মাঝে মধ্যে 2-4 দিনের জন্য দেশে গিয়ে জ্ঞাতিদের সঙ্গে ঝগড়া করে বেলটা, নারকেলটা, চিড়েটা, মুড়ির চালটা নিয়ে নিয়ে এসে জমির সত্ত্ব স্বামিত্ব রেখে উঠতে পারত না। এখানের আশ্রয় গেলে সে খুবখানি কেঁদে কেটে ভগবানকে সাপসাপান্ত করে একদিন বাসন মাজা মেয়ে সদুর ছেলেটাকে কর্ণধার করে দেশে চলে গেল। এবারের পরিত্যক্ত একটা বড় ট্রাঙ্ক ছিল। সুশীলার সারা জীবন সেটাতেই তার জীবন ভরা থাকত। সেই ট্রাঙ্কটা বাদে আরো গোটাকতক চটের থলি আর ছেঁড়া কাপড় গামছায় বাঁধা পুটুলিতে কি নিয়ে গেল সে, এইটা জানবার জন্য অনেক কৌতূহলী চোখ উকিঝুঁকি মারতে চেষ্টা করলেও সার্চ করবার প্রশ্নটা ওঠাতে পারল না কেউ। সেই চিরন্তন সমস্যা, বেড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? সুশীলাবালার মেজাজটি তো ঠিক নামের অনুরূপ নয়। সেই অপমানের কি শোধ নেবে কে বলতে পারে? কিছু না হোক সারা পাড়ায় চিৎকার করে রটিয়ে বেড়াতে পারে বড় মানুষের গিন্নিদের এই নীচতার কথা। চিরকালের পরিচিত পাড়া, রটনা হওয়ার ভয়েই তো নীচতাকে নিচের তলায় চেপে লুকিয়ে রাখতে হয়। সুশীলা অতএব যাবার সময় সবাইকে গড় করে করে বিদায় নিল। কিন্তু আশ্চর্য সমাধান হয়ে গেল বিভাবতীর সমস্যার। বিভার ব্যাপারে সকলের মনেই চলছিল দু রঙের সুতোর টানা পড়ে। বিভা সুন্দরী, সুহাসিনী, অমিত কর্মক্ষমতাশালিনী, মধ্যবয়স্কা এবং থানপরা। বিভা যার সংসারে যাবে সে তোড়ে যাবে। একাই বিভা সংসার মাথায় করে রাখবে, অথচ লোকের কাছে সৌষ্ঠব এমন একখানা ননদ থাকায় বলতে গেলে বাড়ির শোভা। আজকালকার দিনে কে থাকে এরকম? 3টে মানুষের কাজ পাওয়া যাবে বিভার কাছ থেকে, অথচ মাইনে লাগবে না। কিন্তু সমস্যা ওই মেয়ে, বিয়ের যোগ্য একটা মেয়ে, তাও আবার কলেজে পড়বে। তার দায় নেওয়া তো সোজা নয়। মেয়েটার যদি এই হরিঘোষের গোয়াল থেকে বিয়ে হয়ে যেত, নির্ঘাত বিভাকে নিয়ে টানাটানি পড়ে যেত। কিন্তু ওইখানেই সমস্যা। সবাই লোভে পড়ে মনে মনে ভাবছে আমি বলবার আগেই আর কেউ না বাগিয়ে নেয়, অথচ আবার নিজে বলতে গিয়ে বলছে না, 7 পা পিছোচ্ছে। বিভা নিশ্চুপ। ওর যে বাসা ভাঙছে এমন ব্যাকুলতার চিহ্ন মাত্র নেই বিভার আচরণে। অবশ্য এই রকমই আত্মস্থই সে চিরকাল। 5 জনের বাড়িতে এর কথা ওর কাছে আর ওর কথা এর কাছে চুপি চুপি ফাঁস করার যে ধর্ম আশ্রিতদের মধ্যে অবধারিত থাকে, বিভার মধ্যে তার বালাই মাত্র নেই। বিভাকে কেউ কোনো ব্যাপারে সাক্ষী মানতে চাইলে ও বলে ওঠে, আমি বাবা অত লক্ষ্য করিনি, আমি বাবু অত কান করিনি।
তবু বিভার আত্মস্থতা দেখে পাঁচ গিন্নির মনেই সন্দেহ, তলে তলে কেউ কিভাবে নিজের সুটকেসে ভরে ফেলেনি তো। এমতাবস্থায় মুশকিল আসান, অদ্ভুত আশ্চর্য পথে। সময় যখন সংক্ষেপ, হঠাৎ বিভা বলে বসল, তোমাদের তো সকলেরই নানা সমস্যা, আমি বরং আমার দেওরের কাছে চলে যাই। তোমার দেওর? আকাশ থেকে পড়া ছাড়া আর কে কি করতে পারে? বিভার যে একজন দেওর আছে এ কথা কেউ জানতোই না। বিভাও তো ভুলে বসে থেকেছে, না কোনো যোগাযোগ, না তার সম্পর্কে কোনো উল্লেখ। লোকমুখে শোনা লোকটা দারুণ চাকরি করে, দারুণ কোয়ার্টার্সে থাকে, দারুণ সাহেব। হঠাৎ সেই অজ্ঞাত অপরিচিত সাহেব দেওরের কাছে গিয়ে থাকার প্রস্তাব করে বসলো বিভা। এ আবার কিরকম লোক হাসানো দুঃসাহস! তুমি চলে গেলেই সে থাকতে দেবে? গেটের মধ্যে ঢুকতে দেবে কি বাইরে থেকে হ্যাট হ্যাট করবে তার ঠিক কি? বিভার সম্পর্কে সকলের কিছুটা শ্রদ্ধা, সম্মান এবং মমতা বোধ ছিল। বিভা যে হঠকারিতা করে একটা অপমানের ধাক্কা খাবে এটা কেউ চায় না। তাই সবাই বিভাকে বোঝাতে চেষ্টা করলো ব্যাপারটার অযৌক্তিকতা। বিভা হেসে পড়ল, তাড়িয়ে দিলে তোমরা তো আছোই, তোমরা তো আর তাড়িয়ে দেবে না। হারাধন কাকার ঘটনাটা কদিন আগেই ঘটে গেছে। একটু থতমত খেলো সবাই, তবু বলল, সে তো নিশ্চয়ই, আমরা তো ভাবছিলাম কিন্তু তোর হঠাৎ এই দেওরের কথা মনে এলো কি করে? 7 জন্মে তো উদ্দেশ্য করে না। বিভা হাসল, মনে থাকলে তো উদ্দেশ্য করবে, এত কাল কেটে গেল, সে কোথায় আর আমি কোথায়। খোঁজ করা উচিত ছিল তার। অবস্থা যখন ফিরেছে ভাবা উচিত ছিল বিধবা বড় ভাজ আছেন আমার। আমার তো মনে হয় কি ছিল আর কি না ছিল ভুলেই মেরে দিয়েছে। অবস্থা তো তখন ওর আমারই মতো, মা নেই, বাপ নেই, থাকার মধ্যে ছিল দাদাটি, তা সেও তো অকালে কেটে পড়লো। বেচারি তখন নেহাতি স্কুলের ছাত্র, দুজনেই একসঙ্গে অকুলে ভাসলাম। তা আমায় কুড়িয়ে নিয়ে এলেন ছোট দাদু, ওকে নিয়ে গেলেন আমার শ্বশুরের এক বড়লোক বাল্যবন্ধু, বিপদের সময় যিনি এসে পড়ে দেখাশোনা করেছিলেন। তিনি ওকে লেখাপড়া শিখিয়ে আমেরিকায় পাঠিয়ে বিদ্যা দিগ্গজ করে নিয়ে এসে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন আর নিজের কোম্পানির একজন ডিরেক্টর করে দিয়েছেন। ওহ, সবটাই অভিসন্ধি প্রণোদিত। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন মেজদা। অভিসন্ধিহীন মহত্ব জিনিসটা অন্যের পক্ষে একটু গুরুপাক। বিভা একটু হাসল। মেজদা বললেন, যাবে তো বলছো, কে তোমায় পৌঁছতে যাবে বাবা বড় লোকের বাড়িতে দারোয়ানের গলা ধাক্কা খেতে? বিভা বলল, রেখে আসতে হলে যাচ্ছে কে, গাড়ি ফাড়ি তো আছে নিশ্চয়ই, পাঠিয়ে দিতে লিখছি। এখন বিভা উঠে গিয়ে ঘর থেকে একখানা চিঠি নিয়ে এলো, মেজদার দিকে এগিয়ে দিয়ে বলল, দুগ্গা বলে এইটা ছেড়ে দিচ্ছি, দেখি চিনতে পারে কিনা। দেখে মেজদা ভুরু কোচকালেন। ভেবেছিলেন ইনিয়ে বিনিয়ে দুঃখের গাথা গেয়ে আর পুরনো কথা স্মরণ করিয়ে দিয়ে 2-4 পৃষ্ঠার একখানা চিঠি বানিয়ে ফেলেছে বিভা। তা নয়, লাইন 3-4 সারা। রুদ্ধশ্বাসে লাইন কটা পড়ে ফেললেন মেজদা। তারপরেই হঠাৎ স্বভাব বহির্ভূত উচ্চ রবে হেসে উঠে সবাইকে ডাক দিয়ে উঠলেন, এই শোনো শোনো, দেখো তোমরা শ্রীমতী বিভাবতী দেবীর বুদ্ধির পরাকাষ্ঠা। এই ঢিলে উনি ঈগল পাখি মারবেন। উচ্চ রবে পড়েই ফেললেন চিঠিটা। স্নেহের কানু, মরা মানুষকে কথা কয়ে উঠতে দেখে ঘাবড়ে যাচ্ছ তো? যাও, কি আর করা, এখন কথাটা শোনো। অনেককাল তো মামার বাড়ির আদর খেলাম, বাকি জীবনটা শ্বশুর বাড়ির ভাত খাবার বাসনা। বাসনাটা তোমাকে জানানো ছাড়া উপায় কি, তাই জানালাম। পত্রপাঠ মাত্র নিচের ঠিকানায় একটা গাড়ি পাঠিয়ে দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। আশা করি সর্বাঙ্গীন কুশল। সকলে আশীর্বাদ নাও। ইতি তোমার ভুলে মেরে দেওয়া বৌদি বিভাবতী দেবী। ঠিকানা মিস্টার K.N. রায়, হ্যাঙ্গারফোর্ড স্ট্রিট। শুনলে? বাকি জীবনটা উনি শ্বশুর বাড়ির ভাত খাবার বায়না পোষণ করছে। এই বার্তা পেয়ে সাহেব দেওর পত্রপাঠ মাত্র গাড়ি পাঠিয়ে দিয়ে নিয়ে যাবে, এই আশা শ্রীমতী বিভাবতী দেবী। না, বুদ্ধি শুদ্ধি আর হলো না তোর কোনোদিন। তাই বল যে অনেকদিন দেখিনি, একবার দেখতে ইচ্ছে হয়, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা, তা নয়। ওহে বুদ্ধিমতী বিভাবতী, আপনার কি ধারণা আপনার ওই K.N. রায় মশাই পত্রপাঠ মাত্র গাড়ি পাঠিয়ে দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলবেন আপনাকে?
বাকি জীবনটা শ্বশুরবাড়ির ভাত খাওয়াতে? সংসার জায়গাটি যে কি জানলে না তো কখনো। বিভা হাসল। সংসার জায়গাটা যে কি সেটা না জানাটা স্বীকার করে নেওয়া নির্মল হাসি। বলল, তুমিও যেমন মেজদা, শূন্যে একটা ঢিল ছুঁড়ে দিলাম, লাগে তাক, না লাগে তুক। আজকের মতো এখানেই শেষ করছি আশাপূর্ণা দেবীর লেখায় উপন্যাস প্রতীক্ষার বাগান। এর আগেও আমি আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস পাঠ করেছি। অনেক গল্প উপন্যাস রয়েছে আমার চ্যানেলে, আপনারা ভিডিওস থেকে দেখে সেগুলো শুনতে পারেন। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।